আচ্ছা, আজকে আমাদের হচ্ছে 22তম অনলাইন বেসের ডিপার্টমেন্টের একটা ইলেকট্রিক্যালের ফ্রি ক্লাস হবে। এখন আমাদের ফেসবুক এবং জুমে, হ্যাঁ, সেটা লাইভ করা হচ্ছে। এখন আজকের আমাদের আলোচনার টপিক তো হচ্ছে ডিসি সার্কিট। হ্যাঁ, আসলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রথমেই আমরা যদি প্রিপারেশন নিতে যাই, তাহলে এট ফার্স্ট আমাদের মানে সিলেবাস সম্পর্কে জানা উচিত আর কি। এখন আমরা যদি একটা জায়গায় যেতে চাই, তাহলে প্রথমেই যাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? রাস্তা চেনাটা বেশি জরুরি, ঠিক না? এখন আমাদের যদি এট ফার্স্ট সিলেবাস না জানি, সিলেবাস সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদের মানে খুব কঠিন হয়ে যাবে বিষয়টা আর কি। হ্যাঁ, আমরা প্রথম থেকে সিলেবাস জানবো, তারপরে আস্তে আস্তে শুরু করবো আর কি। এখন আমার প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ডিসি সার্কিটের। আমি আলোচনা করবো ডিসি সার্কিট। আমি হচ্ছে মোহাম্মদ জনি আর কি, এখানে ইঞ্জিনিয়ার্স এর ক্লাস নিচ্ছি। এখন আপনাদের যারা জমি শুনতে পাচ্ছেন, এখন আমাকে একটু কনফার্ম করবেন আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার। জি স্যার, আচ্ছা শোনা আচ্ছা। যায়। এখন হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আপনাদের ডিসি সার্কিট, ডিসি সার্কিটের সিলেবাস সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি? নাকি আমি গত ক্লাসে যখন লাইভ দিয়েছিলাম সেখানে সিলেবাস সম্পর্কে আলোচনা করছিলাম আর কি। হ্যাঁ, এখন যদি নতুন করে সিলেবাস সম্পর্কে আলোচনা করতে হয় কাইন্ডলি বলবেন, তা নাহলে আমার গত ক্লাসটা দেখে নিলেই হবে। হ্যাঁ, জি, একটু আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন তারা কাইন্ডলি শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, এখন আমাদের 22তম অনলাইন ব্যাচের ফ্রি লাইভ ক্লাসটি শুরু হচ্ছে। এখন আমি প্রথমে আলোচনা করব হচ্ছে ডিসি সার্কিট নিয়ে আর কি। হ্যাঁ, এখন ডিসি সার্কিট, ডিসি সার্কিট। হ্যাঁ, এখন দেখেন ডিসি সার্কিট, ডিসি সার্কিটের প্রথমে পড়তে গেলে আমাদের বেসিক কিছু লাগবে আর কি। হ্যাঁ, আমরা বেসিক থেকে আলোচনা করব। এখন বেসিক থেকে আলোচনা করার আগে প্রথমে যে ডিসি সার্কিটের যে বিষয়গুলো পড়ি, সেটা হচ্ছে প্রথমে আমরা আলোচনা করে হচ্ছে সিরিজ সার্কিট নিয়ে পড়ি আমরা আর কি। হ্যাঁ, ভাই সার্কিট সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, প্যান্ট একটু কমিয়ে নেই আর কি। আচ্ছা, সিরিজ সার্কিট। তারপরে হচ্ছে আমরা পড়বো সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট। আচ্ছা, আমি সার্কিট সংক্ষেপে লিখেছি, আশা করি সবাই বুঝতে পারবেন, যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনারা সবাই। জি, এখন বুঝতে তারপরে পারছি। কি পড়ি আমরা ভাই? প্যারালাল সার্কিটের পরে এখানে সিরিজ আর প্যারালাল মিলে কি হয়? মিক্স সার্কিট। হ্যাঁ, আমরা এখন মিক্স সার্কিটের পরে এখানে কি যায় ভাই? মিক্স সার্কিটের পরে এখানে হচ্ছে যখন মিক্স কমপ্লিট করি তখন এখানে মিটার কানেকশনের কিছু বিষয় আছে আর কি। মিটার কানেকশনের বিষয় আছে। হ্যাঁ, এখন মিটার কানেকশনের ভিতরে কি কি আছে? অ্যামিটার লাগানো থাকে, ভোল্ট মিটার লাগানো থাকে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আমরা এইভাবে দেখবো আর কি। আস্তে আস্তে এর ভিতরে সবগুলো চলে আসবে। এখন পয়েন্ট মেথডে এখানে চলে আসে আর কি। কারণ আমরা এখানে যখন ক্যালকুলেশন করতে যাব তখন অটোমেটিকলি আসলে আমাদের পয়েন্ট মেথডটা এটার ভিতরে চলে আসবে আর কি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই মিটার কানেকশন করতে গেলে মানে এই যখন এগুলা করতে যাব তখন আরেকটা বিষয় এখানে আসে। সেটা হচ্ছে যখন আমরা এখান থেকে পয়েন্ট মেথডটা কমপ্লিট করে ফেলবো, তখন আমরা পরবর্তীতে কিসে চলে যাব? কেভিএল কে ছিল। এখানে যে লাইটের কিছু, ল্যাম্পের কিছু অঙ্ক আছে। হ্যাঁ, সেটা আমরা প্রথমেও করতে পারি, সেটা শেষেও করতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ল্যাম্পের পরে গেলে আমরা চলে যেতে পারি হচ্ছে কোথায়? কেভিএল এন্ড কেসিএল। কেভিএল এন্ড কেসিএল। হ্যাঁ, এখন আমরা থিওরেমে চলে গেছি। হ্যাঁ, কেভিএল এন্ড কেসিএল। আচ্ছা, কেভিএল এন্ড কেসিএল যাওয়ার পরে এখান থেকে এই পাশে লিখে, হ্যাঁ, কেভিএল কেসিএল। তারপরে কি ভাই বলেন তো? যারা শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করেন। যারা শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করেন। সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম। তারপরে কি পড়ি ভাই? তো 10টার দিকে ফোন দিও, মিস কল দিও, হ্যাঁ? আমি ফোন তো অনেক ধরো। থেভনিন থিওরেম। থেভনিন থিওরেম। যখন আমরা থেভনিন পড়ি এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অটোমেটিকলি চলে আসে আর কি।
ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। তারপর কি আছে ভাই? নর্টন থিওরেম। নর্টন নর্টনের পরে কি আছে? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল। তারপর এখানে আছে কি? নোডাল অ্যানালাইসিস। নোডালের পরে কি আছে? দেখেন এই যে ম্যাক্সওয়েলের ক্ষেত্রে ওইখানে সুপার মেশ আসতে পারে, নোডালের ক্ষেত্রে সুপার নোড আসতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখন আমরা আরেকটা বিষয় করবো হচ্ছে সোর্স কনভার্সন। সোর্স কনভার্সন। আচ্ছা, সোর্স কনভার্সনের পরে হচ্ছে আমরা যদি এটাতে যাই, সোর্স কনভার্সনের পরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে রেখে গেছি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স। এখানে হচ্ছে আরেকটা আমরা কনভার্সন লিখে গেছি, এখানে স্টার ডেল্টা পড়া যায় আর কি, হ্যাঁ। আমরা স্টার ডেল্টা পড়ে যাবো আর কি, স্টার ডেল্টা। স্টার ডেল্টা, হ্যাঁ। স্টার ডেল্টা। মোটামুটি এই সিলেবাস। এখান থেকে আরো কিছু আসবে, হ্যাঁ। এখান থেকে আমরা যখন ক্যালকুলেশন করবো, যদি কোনো কিছু আমাদের বাদ থেকে যায়, তাহলে নতুন করে আমরা সেটা যখন ক্যালকুলেশন করবো, ম্যাথমেটিক্স করবো, তখন সেটা চলে আসবে, হ্যাঁ। এখন সেটা দেখছেন, একটু চোখ বুলায় নেন আর কি, হ্যাঁ। প্রথমে বলতেছি আমরা সিরিজ সার্কিট, তারপর হচ্ছে প্যারালাল সার্কিট, হ্যাঁ। সিরিজ প্যারালালের সমন্বয় হচ্ছে মিক্স সার্কিট, হ্যাঁ। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন, এখান থেকে আমরা যখন ক্যালকুলেশন করব, সবচেয়ে এই যে মিক্স সার্কিটটা, এই মিক্স সার্কিট থেকে সবচেয়ে প্রশ্নটা বেশি হয়। কিরকম প্রশ্ন হয়? ট্রিকি প্রশ্ন হয়। কিরকম ট্রিকি প্রশ্ন? ছোট্ট একটা ম্যাথ থাকে, হ্যাঁ। এই ছোট্ট ম্যাথ একটু একটু পেঁচানো থাকে, কারণ আমাদের ম্যাক্সিমাম আমরা পরীক্ষা কোথায় দিই ভাই? আমরা পরীক্ষা দিই হচ্ছে কোথায়? আমাদের প্যাটার্ন কি ভাই? বুয়েট। ম্যাক্সিমাম প্যাটার্ন বুয়েটে দেয়, হ্যাঁ। তারপরে পরীক্ষা যদি আমাদের মিসতে নেয়, তারপর হচ্ছে ডিপিআই নেয়, এই তো। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা নিজেরা পরীক্ষা নেয় আর কি, হ্যাঁ। যেমন বিআরবি যদি তারা পরীক্ষা নেয়, তারা নিজেরা পরীক্ষা নেয়। এখন আমাদের যদি বুয়েট প্যাটার্নে প্রশ্ন করে, আমরা ম্যাক্সিমাম যে পাওয়ার সিস্টেমের অর্থাৎ পাওয়ার সেক্টরে যে এক্সাম গুলো হয়, ম্যাক্সিমাম পাওয়ার সেক্টর এক্সাম গুলো বুয়েটে নেয় আমাদের, হ্যাঁ। আর বুয়েটে ভাই কি টাইপের প্রশ্ন হয়? বুয়েটে প্রশ্ন হয় আমাদের হচ্ছে যে ম্যাথ প্রশ্ন হয়। ম্যাক্সিমাম কি থাকে? আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, এবং খুবই ছোট ছোট ম্যাথ থাকে, খুবই ট্রিকি ম্যাথ থাকে আর কি, হ্যাঁ। এই জন্য আমরা আগে প্রথম থেকে বেসিক থেকে শুরু করব এবং বেসিক থেকে শিখবো আর কি, হ্যাঁ। আর এই মিক্সটা একটু থিওরিটিক্যাল এবং কি ম্যাথ দুইটাই থাকে, এবং ডিপিআই থিওরিটিক্যাল প্রশ্নটা একটু বেশি হয় আর কি, হ্যাঁ। আমরা যেহেতু মানে বুয়েট, মিস, ডিপিআই আমাদের মানে বুয়েটেও পরীক্ষা হবে, মিসটেও পরীক্ষা হবে, ডিপিআই পরীক্ষা হবে। অর্থাৎ আমরা এমন ভাবে প্রিপারেশন নিব যেখানে বুয়েটের প্রিপারেশন হয়ে যায়, মিসটের প্রিপারেশন হয়ে যায়, এবং ডিপিআই এর প্রিপারেশন হয়ে যায়, এবং কি নিজস্ব তত্ত্বাবধানে যারা পরীক্ষা নিবে তাদেরটাও যাতে আমাদের কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারতেছেন কথা আমার? শোনা যাচ্ছে? ফেসবুকের কমেন্ট গুলা কি? ফেসবুকে কি অ্যাড আছে কেউ? ফেসবুকে দেখেন তো, ফেসবুকে দেখতেছে কেউ? লাইভ আছে? আচ্ছা ঠিক আছে। এটা এখন যদি সিলেবাস সম্পর্কে দেখেন, এই সিলেবাস সম্পর্কে আসলে এই মিড সার্কিটের বেস গুলো সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ, ট্রিকি প্রশ্ন হয় আর কি। মিটার কানেকশন আছে। আসলে পয়েন্ট মেথডটা তো ইজিলি এর ভিতরে চলে আসবে। এখন কেবিএল কেসিলটা আমরা খুব ভালো করে পড়বো আর কি। কেবিএল কেসিল খুবই ভালো করে পড়বো, হ্যাঁ। এখান থেকে যখন আমরা সুপার পজিশন শেষ করব, তারপরে আমাদের এই যখন থ্যাবলিন চলে আসে, থ্যাবলিনের ভিতরে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এই ম্যাথ গুলো খুবই আছে, হ্যাঁ। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থেকে ওর নর্টন আছে, তারপর ম্যাক্সওয়েল আছে, ম্যাক্সওয়েল সুপার মেশ আসবে, নোডাল অ্যানালাইসিস আছে, এই সোর্স কনভার্সন, হ্যাঁ। আমরা সোর্স কনভার্সন নিয়ে আলোচনা করব। বিশেষ করে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, হ্যাঁ। এখন ডিপেন্ডেন্ট সোর্সের বিষয়টা এরকম হয়ে গেছে ভাই, আমরা আগে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো দিয়ে খুব সুন্দর করে আর কি কি করে ফেলতাম, ম্যাথমেটিক্স গুলো মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সেরই আসতো আর কি। এখন এমন একটা সিচুয়েশন আসছে যে ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ আসে আর কি, বইটা ডিপেন্ডেন্ট মানে এমন টাইপের ম্যাথ দেয়, মানে আমরা কি বলবো আর কি, যেমন ওই সাবের পরীক্ষা দিচ্ছি না সিস্টেমের পরীক্ষা দিচ্ছি, মানে বুঝায় আমাদের কঠিন হয়ে যায় আর কি, হ্যাঁ। আমরা এই জন্য ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ সহ আমরা করবো আর কি। স্টার ডেল্টা কনভার্সন আমি এখানে লিখতে পারতাম আর কি, সেটা পরে চলে গেছে আর কি, হ্যাঁ। এখানে আরো কোনোটা বাকি আছে কিনা, যদি বাকি থাকে, হ্যাঁ, পরবর্তীতে সেটা
আমরা যখন ম্যাথমেটিক্স পড়বো বা যে টপিক গুলো পড়বো সেখন তাদের ভিতরে সেগুলো অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এখন এটা কি আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, পরবর্তীতে আমি আগাচ্ছি। জমে যারা আছেন শুনতে পাচ্ছেন? জি, জমে যারা শুনতে আছেন পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি জি এটা স্যার, মুছে দিচ্ছি। 9 নাম্বারটা কি লিখছেন? এটা জি স্যার, ম্যাক্স। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, আসলে এটা এইভাবে লেখা দরকার ছিল। এখন বুঝতে পারছেন? জি স্যার, ম্যাক্সিমাম পাওয়ার হ্যাঁ, ট্রান্সফার থিওরেম আর কি, ট্রান্সফার থিওরেম আর কি। হ্যাঁ, ট্রান্সফার থিওরেম। আচ্ছা, জি হ্যাঁ, স্যার, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। তারপর হচ্ছে নর্টন, তারপর ম্যাক্সওয়েল। হ্যাঁ, এগুলো ধারাবাহিক ভাবে আমাদের অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, আমরা যখন এগুলো করতে যাব তখন ধারাবাহিক ভাবে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আচ্ছা ভাই, প্রথমে লিখছিলাম হচ্ছে ডিসি, হ্যাঁ, পরে লিখছিলাম সার্কিট। আচ্ছা ডিসি কি ভাই বলেন তো, কেউ পারেন? ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট অথবা ডাইরেক্ট কারেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই ডাইরেক্ট কারেন্ট কি জিনিস? হ্যাঁ, ডাইরেক্ট কারেন্ট হচ্ছে, দেখেন, যদি একটা সময়ের সাথে, এটা যদি একটা টাইম হয়, এই টাইমের সাথে যে কোনো একদিকে কারেন্ট প্রবাহিত হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কি কারেন্ট? ডাইরেক্ট কারেন্ট। সময়ের সাথে যে কোনো একদিকে প্রবাহমান, এটা হচ্ছে আমাদের কি কারেন্ট ভাই? ডাইরেক্ট কারেন্ট আর কি। আচ্ছা, ডাইরেক্ট কারেন্ট নিয়ে আলোচনা করার আগে, আচ্ছা এটা তো গেল। হ্যাঁ, আমরা একটু বিষয়টা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে মূল বিষয়টা, হ্যাঁ, শুরুটা থেকে, হ্যাঁ, মূল বিষয়টা নিয়ে আলোচনা করি এটা। হ্যাঁ, ডিসি ডিরেক্ট কারেন্ট, এটা তো সবাই পারেন। হ্যাঁ, আশা করি এটা সবাই জানেন। এটা আমি ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এটা সময়ের সাথে যে কোনো একদিকে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা ইরেজ করে দিচ্ছি। এখন দেখেন, আমি আসলে মূলত এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয়টা আসলে কি আসলে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, দেখেন তো, এরকম, এটা একটা হচ্ছে কপার ভাই। হ্যাঁ, কপার মানে কি ভাই? এটা তার ধরলাম সাপোজ। হ্যাঁ, তার তো চিনেন। হ্যাঁ, এটা একটা তার। হ্যাঁ, কপার। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা। আচ্ছা, যদি এটা অ্যালুমিনিয়ামের হয়, এরকম একটা তার থেকে এরকম ক্ষুদ্র একটা অংশ, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের তারের ভিতরে এরকম একটা ক্ষুদ্র একটা অংশ, এই ক্ষুদ্র অংশ। আচ্ছা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কে বলতে পারেন? কত? 13। হ্যাঁ, আচ্ছা, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা যদি এরকম হয়, এই অ্যালুমিনিয়ামের এই তারটা থেকে এই ক্ষুদ্র একটু অংশ আমি কেটে বের করে ফেললাম। কি করে ফেললাম ভাই? কেটে বের করে ফেললাম। কেটে বের করে এটা ল্যাবরেটরিতে নিয়ে গেলাম। ল্যাবরেটরিতে নিয়ে কি করব? এটা একটু ওই যে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা জুম করবো। আপনারা জুম করেন না? এই যেটাকে আমরা কি করবো? এটাকে আমরা জুম করব। আচ্ছা, জুম করলে এই বিষয়টা কি পাবো? জুম করলে এটা যেহেতু পুরোটা অ্যালুমিনিয়াম, এটাকে জুম করলে এরকম একটা জিনিস পাবো আর কি, যে এটা অ্যালুমিনিয়ামের একটা পরমাণু পাবো। অ্যালুমিনিয়ামের একটা কি পাবো ভাই? পরমাণু পাবো। যখন অ্যালুমিনিয়ামের একটা পরমাণু পাবো, তখন দেখেন তো, এই অ্যালুমিনিয়ামে যদি আমরা এটাকে ইলেকট্রন বিন্যাস করি, পারমাণবিক, দেখেন তো ইলেকট্রন বিন্যাস কোন সূত্র অনুযায়ী চলে? 2n²। হ্যাঁ, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? 13। অর্থাৎ আমাদের এখানে আছে কত? 2n²। এই সূত্র অনুযায়ী চলে। তাহলে ইলেকট্রনের, তাহলে যদি আমরা এখানে একটা পরমাণু পাই, তা পরমাণু দুইটা অংশে বিভক্ত। হ্যাঁ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে ভাই? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন প্লাস নিউট্রন, দুইটা জিনিস থাকে। আর নিউক্লিয়াস বহির্ভূত থাকে হচ্ছে আমাদের ইলেকট্রন। নিউক্লিয়াস বহির্ভূত কি থাকে আমাদের? ইলেকট্রন। তাহলে আমাদের এখানে যে পরমাণু, আমরা যদি এখানে ইলেকট্রন, অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাসটা করি আছে, তাহলে এখান থেকে পারমাণবিক এখানে হচ্ছে কত? 2। তাহলে 1²। প্রথম কক্ষপথে ইলেকট্রন হবে কয়টা? 2টা। আশা করি এটা সবাই জানেন। যদি দ্বিতীয় কক্ষপথ করি 2, তাহলে এখান থেকে দেখেন 2 গুণন 2², তাহলে 8টা। অর্থাৎ ক্রমান্বয়ে এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা যেহেতু অ্যালুমিনিয়াম দেখাইছি, অ্যালুমিনিয়াম দেখাইলে, তাহলে দেখেন তো, প্রথম কক্ষপথে আমাদের কয়টা থাকবে ইলেকট্রন? প্রথম কক্ষপথে থাকবে ইলেকট্রন থাকবে কয়টা ভাই? 2টা। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। এই যে 8টা। তাহলে বাকি থাকে কয়টা? 3টা। 3টা হবে কি? পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন। অর্থাৎ 1, 2, 3, 13টা হয়েছে না? আমাদের দেখেন, প্রথম কক্ষপথে ছিল 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 3টা। এখন কথা হচ্ছে, এই যে আমাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনদের কি বলা হয় ভাই? ফ্রি ইলেকট্রন। কি ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন। আর যখন এই ফ্রি ইলেকট্রন হবে, এই ফ্রি ইলেকট্রন থেকে আমাদের মূলত ইঞ্জিনিয়ারিং এর, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শুরু। দেখেন কিভাবে বলতে পারি,
তাই কারেন্টের সংজ্ঞা কেউ বলেন তো দেখি, সহজ করে বলেন আর কি। হ্যাঁ, ফ্রি ইলেকট্রন। আচ্ছা প্রথমে একটু বোঝাই এখানে দেখেন, অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা। আচ্ছা মনে করেন অ্যালুমিনিয়াম হচ্ছে পিতা, তার সন্তান হচ্ছে 13টা। যদি 13টা সন্তান হয়, মনে করেন দুইটা সন্তান কোথায় থাকে? বাড়িতে থাকে। তাদের প্রতি তার কি হবে, মা বাবার একটু টানটা বেশি থাকবে। হ্যাঁ, দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে? 8টা। অর্থাৎ এটি জেলা শহরে পড়াশোনা করে, তাহলে মা বাবার টানটা একটু কমই থাকবে, মানে তুলনামূলক এই দুইটার তুলনায় বাকিটার একটু থাকবে, কমই থাকবে। হ্যাঁ, এখন বাকি 3টা থেকে দেশের বাইরে, তাদের প্রতি টান কিরকম থাকবে? একটু আগের তুলনায় কি কম হবে না? এই তাদের তুলনায় ওদের ছেড়ে দেওয়া একটা ভাব, এরকম না বিষয়টা? এখন এখন যদি এই যে যখন ছেড়ে দেওয়া মানে ফ্রি, ছেড়ে দিলাম, বিষয়টা এরকম। তাহলে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রন থেকে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু। বিষয় করে কিভাবে? আমরা প্রথমে যদি কারেন্টের সংজ্ঞা বলতে যাই, আমরা বলি কি ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে? কারেন্ট বলে। ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে? কারেন্ট বলে আর কি। তাহলে যদি কারেন্ট বলে, তাহলে দেখেন তো এই যে ফ্রি ইলেকট্রন আমরা এখান থেকে বের করছিলাম ক্ষুদ্র একটা অংশ, এখান থেকে বের করছিলাম কি ক্ষুদ্র একটা অংশ। এই ক্ষুদ্র একটা অংশ যখন আমরা বের করছিলাম এখান থেকে, তখন কি হয়েছে দেখেন, এখানে কি আছে? এরকম অসংখ্য পরমাণু আছে না? এরকম এখানে কি আছে ভাই? অসংখ্য পরমাণু আছে, অসংখ্য কণা আছে। এখানে কি আছে ভাই? অসংখ্য কণা আছে আমাদের। যদি আমাদের এখানে অসংখ্য কণা থাকে, তাহলে এখানে যদি আমরা এখানে কোনোভাবে ফোর্স ক্রিয়েট করতে পারি, কি করতে পারি? ফোর্স ক্রিয়েট করে। যদি ফোর্স ক্রিয়েট করি, তাহলে এখানে কি হবে? এই কণাগুলো এইখান থেকে এখানে কি হবে? স্থানান্তরিত হবে। অর্থাৎ আমরা প্রথমে বলছি কি যে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে? কারেন্ট বলে। কি বলে ভাই? কারেন্ট। তাহলে আমরা প্রথম থেকে শুরু করছিলাম যে এই যে আমাদের মূলত এই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখান থেকে শুরু হয় হচ্ছে আমাদের ফ্রি ইলেকট্রন থেকে। অর্থাৎ যখন আমাদের একটা এরকম একটা অ্যালুমিনিয়ামের একটা তার থাকবে, এখান থেকে যদি আমরা একটা ক্ষুদ্র অংশ বের করে নিয়ে আসি, সেটা ল্যাবরেটরিতে নিয়ে আমরা যদি এটাকে ঝুম করি আর কি, অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখি, এখানে পাবো কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকবে কোথায়? এই নিউক্লিয়াসের ভিতরে। হ্যাঁ, আর নিউক্লিয়াস বহির্ভূত থাকবে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন। যখন সেটা আমাদের এই ইলেকট্রন গুলো থাকবে, তখন এখান থেকে যখন একটা এই এরকম লাস্ট কক্ষপথে 3টা পাইলাম, তখন যদি আমরা এখানে আরো দেই, মানে একাধিক ভাবে থাকবে। যদি একাধিক ভাবে থাকে, যদি আমরা এখানে কোনোভাবে ফোর্স ক্রিয়েট করতে পারি, তখন তাহলে কি হবে? এখান থেকে এখানকার ইলেকট্রন গুলো স্থানচ্যুতি ঘটবে। অর্থাৎ যখন স্থানচ্যুতি ঘটবে, তখনই আমরা এটাকে কি বলতে পারি? ইলেকট্রন প্রবাহ হবে, এই পাশ থেকে ওই পাশে স্থানান্তরিত হবে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহের হারকে কি বলা হয় ভাই? কারেন্ট বলে। এখন আমরা এখান থেকে কি দিতে হবে? প্রথমে একটা প্রেসার দিতে হবে। তাহলে প্রেসারটাকে দেই, প্রেসার দেয় হচ্ছে আমাদের ভোল্টেজ, প্রেসার দেখে ভোল্টেজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। এটাও ক্লিয়ার? বৈদ্যুতিক চাপকে কি বলে? ভোল্টেজ বলে আর কি। জমে যারা আছেন শুনতে পাচ্ছেন? স্যার বয়েসটা আসতেছে না। ভয়েস আসতেছে না? ভয়েস আসতেছে না বলতেছে। ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। শুনতে পাচ্ছি ক্লিয়ার, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ওকে। তাহলে দেখেন আমি বলছি যে এরকম একটা যদি আমরা এখানে দেখাই, তাহলে এই সর্বশেষ কক্ষপথে আরো 3টা করে ইলেকট্রন আছে। যখন এইভাবে ইলেকট্রন থাকবে একটা আরেকটার উপর লেগে আছে, যদি এখান থেকে আমরা একটা কি দিতে পারি? চাপ দিতে পারি, মানে ফোর্স ক্রিয়েট করতে পারি। তাহলে ফোর্সটা কে ক্রিয়েট করে? এই ভোল্টেজ। আমরা ভোল্টেজকে কি বলি? বৈদ্যুতিক চাপকে কি বলে? ভোল্টেজ বলে। তাহলে বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। আর এখানে কারেন্ট কিভাবে হচ্ছে? যে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে? কারেন্ট বলে। তাহলে দেখেন আমাদের এখান থেকে কারেন্ট গেল, এই যে ভোল্টেজ গেল, তাহলে কোত্থেকে আসছে ভাই? বুঝতে পারছি আমরা কথা? এখন দেখেন এইটার উপর বেস করে একটা জিনিস আমরা আগাই, তাহলে হচ্ছে এটা বুঝতে দে। হ্যাঁ, দেখেন এটার উপর একটা বেস করে একটা জিনিস আমরা পড়তে পারি, সেটা হচ্ছে ওহমস ল। হ্যাঁ, দেখেন ওহমস কি বলছে। তাহলে দেখেন ওহমস কি বলছে। আচ্ছা ওহমস ল কি বলছে? আচ্ছা এটা একটা কপার, হ্যাঁ এটা একটা তার। আচ্ছা ওহমস এর ক্ষেত্রে বলতে পারি প্রথমে হচ্ছে, আচ্ছা ওহমস, হ্যাঁ আচ্ছা ওহমস ল। ওহমস কি বলছে? যে নির্দিষ্ট তাপমাত্রায়, কি বলছে ভাই? নির্দিষ্ট তাপমাত্রায়
তাহলে নির্দিষ্ট তাপমাত্রা যেহেতু বলছে, তার মানে প্রথমে একটা কথা হচ্ছে যে টেম্পারেচারটা আমাদের কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে মনে করে এটা একটা পরিবাহী, ধরলাম এ বি একটি পরিবাহী, এ বি একটি পরিবাহী, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি আই। আমরা এখান থেকে বলতে পারি যে এ প্রান্তের ভোল্টেজ হচ্ছে বিএ এবং বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে বিবি। হ্যাঁ, তাহলে দেখেন ওহম কি বলছে, ওহম বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আচ্ছা, বিভব পার্থক্যটা হচ্ছে কি, বি এ মাইনাস বিবি। হ্যাঁ, অর্থাৎ এ প্রান্তের আমরা বলতে পারি এ প্রান্তের ভোল্টেজ বি এ এবং বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে বিবি। এরকম বলতে পারি যে এ বি একটি পরিবাহী, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই। হ্যাঁ, তারপর বলতে এ প্রান্তের ভোল্টেজ বি এ, বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে বিবি। তাহলে এইটা সমান সমান কি বলতে পারি, বি এ বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যদি ভোল্টেজ। এখন যদি এখানে পার্থক্য না হইতো, বিভব ও পার্থক্যের কথা বলছি, যদি পার্থক্য না হইতো বিষয়টা এরকম, মনে করেন এখানে 100 ml পানি আছে, আবার এইখানেও সেম হচ্ছে 100 ml পানি আছে। হ্যাঁ, 100 ml পানি আছে। তাহলে এখান থেকে যদি একটা পাইপ এভাবে লাগিয়ে দেয়, তাহলে কি হবে, এখান থেকে এখানে কি কোনো পানি যাবে আসবে, এরকম কিছু হবে, এরকম কিছু পসিবল না। অর্থাৎ না। এটা যদি আমাদের 100 ml না হয়ে, এটা যদি কি হয়, 100 ml না হয়, সেটা যদি 50 ml হয়, তাহলে কি হবে, এখান থেকে এখানে পানি কি হবে, ফ্লো হবে। অর্থাৎ তাহলে বিষয়টা হচ্ছে আমাদের এই প্রান্ত এবং এই প্রান্তের ভিতরে একটা পার্থক্য থাকা জরুরি। হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য এটা। হ্যাঁ, এই জন্য আমরা কি বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এই যে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব ও পার্থক্যের সমানুপাতিক। তাহলে কার সমানুপাতিক, কারেন্টের সমানুপাতিক। কে, এই যে ভোল্টেজ বিএবি, অর্থাৎ বিএবি সমান সমান আমরা কি বলতে পারি, বিএবি সমান সমান বলতে পারি হচ্ছে এই যে বিএবি সমান সমান বলতে পারি হচ্ছে বিএ মাইনাস বিবি। তার মানে হচ্ছে এটাই আমাদের ভোল্টেজ। তাহলে কার সমানুপাতিক, কারেন্টের সমানুপাতিক। এই যে সমীকরণ নাম্বার 1, আমি আবারও বলতেছি, দেখেন নির্দিষ্ট তাপমাত্রায় মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই যে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, সমানুপাতিক দ্বারা কি বুঝি, সমানুপাতিক দ্বারা এটাই বুঝি, যদি আমাদের ভোল্টেজের পরিমাণ বেড়ে যায়, তাহলে কারেন্টের পরিমাণ কি যাবে, বেড়ে যাবে। আর যদি ভোল্টেজের পরিমাণটা কমে যায়, কারেন্টের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, এখন কি বলছে, বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের অথবা রোধের ব্যস্তানুপাতিক অথবা উল্টানুপাতিক আর কি। এখানে যদি বলি এখানকার রোধ হচ্ছে আর, তাহলে বলতে পারি হচ্ছে কার উল্টানুপাতিক, রোধের উল্টানুপাতিক, কারেন্টের সাথে সম্পর্ক 1/R। একটা হচ্ছে দুই, এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে দেখেন ওহমের সূত্র আমি আবার একটু বলতেছি, যাদের লেখা দরকার তারা লিখে নেবেন। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তাহলে প্রথম সমীকরণ করছি, প্রথম সমীকরণ দেখেন আমরা করছিলাম কারেন্টের সাথে দেখেন ভোল্টেজের হচ্ছে সমানুপাতিক, কারেন্টের সাথে ভোল্টেজের হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক দ্বারা এটাই বুঝি যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, আবার কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে, বিষয়টা এরকম। তারপরে বলছি 2 নম্বর সমীকরণ বলছি যে যে রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক, কারণটা এই কারেন্টের উল্টানুপাতিক, উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক একই জিনিস। আচ্ছা দেখেন, এখন যদি রেজিস্ট্যান্সের পরিমাণ অর্থাৎ একটা সার্কিটে বাধার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কারেন্টের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে, কারেন্টের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা এই দুইটা সমীকরণকে যদি আমরা একসাথে লিখি, হ্যাঁ একসাথে লিখলে কিরকম হয় দেখেন, আই এরকম লিখি, এই যে আই আই এই যে সমানুপাতিক, দেখেন আমরা কি লিখতে পারি, V/R। এভাবে তো লিখতে পারি। দুইটা সমীকরণ যদি একসাথে লিখি, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি,
এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আই এই সমান চিহ্নটা আমরা এই ধ্রুবকটা উঠে দিব। আসলে ধ্রুবকটা নির্ভর করে হচ্ছে এই যে আমাদের উপাদান ম্যাটেরিয়াল এগুলোর উপর। হ্যাঁ, এটা উঠিয়ে দিলে আমরা এখান থেকে লিখতে পারি আই সমান সমান বি বাই আর। এটা হচ্ছে আমাদের কি ভাই? ওহমস ল। এটা হচ্ছে আমাদের কি ল? ওহমস ল। আচ্ছা, ওহমস লটাকে যদি আমরা এইভাবে দেখি, দেখেন তো খুব সহজে মনে করা যায় না? এইভাবে যদি লিখি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। হ্যাঁ, এটা হচ্ছে আর। তাহলে দেখেন তো বি সমান সমান কি বলতে পারি? বি সমান সমান বলতে পারি আই আর। আবার আই সমান সমান কি বলতে পারি? এই যে আই সমান সমান বলতে পারি, দেখেন তো এই যে বি আর, বি ভাই আর। আবার দেখেন আর সমান সমান কি বলতে পারি? আর সমান বলতে পারি হচ্ছে বি ভাই আই। এটুকু ক্লিয়ার? ওহমস ল ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ, এখান থেকে কোনো প্রশ্ন আছে? এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, আমি আবারও এখান থেকে সর্বশেষটা বলে দিচ্ছি আর কি। প্রথমে বলছিলাম যে আমরা যখন ওই প্রথমে অ্যালুমিনিয়ামের একটা ইয়া থেকে শুরু করেছিলাম, তারপরে আমরা ওইটার করে পরিপ্রেক্ষিতে এটা করছি। হ্যাঁ, ওই গভীর অংশটা আছে আর কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহের ভিতরে। এখন ওহমসের একটা সীমাবদ্ধতা আছে। কিরকম সীমাবদ্ধতা? যে নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, তাহলে টেম্পারেচার আমাদের যেখানে কনস্ট্যান্ট, সেখানে আমরা কি করতে পারবো? ওহমসটা ব্যবহার করতে পারবো। যেখানে তাপমাত্রার পরিবর্তন হয় সেখানে কি করতে পারবো না? ওহমসটা আমরা ব্যবহার করতে পারবো না। এটা একটা সীমাবদ্ধতা। হ্যাঁ, তারপর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় বলছি। তাহলে দেখেন তো এটা হচ্ছে আমরা শুধুমাত্র ডিসি তে ব্যবহার করব। কোথায় ব্যবহার করব ভাই? ডিসি তে ব্যবহার করব। কোথায়? ডিসি তে, এসি তে না। হ্যাঁ? আবার কথা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এটা জটিল সার্কিটের যে বিষয়গুলো সেখানে সেটা ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ওহমস ল। তাহলে স্যার ওহমস ল পড়ার নির্দিষ্ট ক্ষেত্রে আমরা তাপমাত্রা বলতে এভাবে কি পড়তে পারি। বোঝাচ্ছে হ্যাঁ, স্যার? স্যার নির্দিষ্ট তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছে? বুঝিনি এই এখানে বিষয়টা। একটা নির্দিষ্ট টেম্পারেচার এটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেখানে তাপমাত্রার পরিবর্তন হয় সেখানে স্যার ব্যবহার করা নির্দিষ্ট যাবে তাপমাত্রার কথা বললে কি আমরা এটা ডিসি তে মানে রূপান্তরিত করব? না। বিষয়টা ডিসি তে রূপান্তরিত, বিষয়টা এরকম না আর কি। নির্দিষ্ট মনে করেন একটা টেম্পারেচার আছে, সাপোজ একটা ধরেন একটা রুমের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। বিষয়টা এরকম আর কি, যে একটা জি স্যার। টেম্পারেচার মানে আমি একটা একটা পরিপূর্ণ একটা নির্দিষ্ট টেম্পারেচার এটা করবো। যেখানে মনে করে তাপমাত্রা কনস্ট্যান্ট পরিবর্তন আছে সেখানে সেটা করবো হবে না। হ্যাঁ, কারণ সূত্রের প্রথমে কিন্তু এটা বলা আছে যে নির্দিষ্ট তাপমাত্রা। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু সাপোজ। হ্যাঁ, এটা আবার বিষয়টা এরকম এরকম। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ, এটা কি উঠাবেন আপনারা? উঠাইছি স্যার। হ্যাঁ, গুড। হ্যাঁ, তাহলে এখান থেকে কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, আমি এটা বুঝে দিতে পারি। স্যার বিষয়টা ঝাপসা লাগতেছে। দেখা যাচ্ছে না? না স্যার, বিষয়টা ক্লিয়ার হয়নি, ঝাপসা ভাব। হ্যাঁ, কোনটা ক্লিয়ার হয় না একটু কাইন্ডলি প্রশ্ন করুন। স্যার এই যে নির্দিষ্ট তাপমাত্রা বোঝাচ্ছেন, যে নির্দিষ্ট তাপমাত্রায় কি বললেন, আবার কি বলবেন স্যার? নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত করেন। সাপোজ ধরেন আমাদের একটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, সাপোজ এই তাপমাত্রা মানে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে। তাহলে ধরলাম এটা একটা পরিবাহী, এবি একটি পরিবাহী। বুঝতে পারছেন? সাপোজ একটা রুম টেম্পারেচার আমাদের এটা স্থির আছে, একটা টেম্পারেচার স্থির আছে, বা একটা ল্যাবরেটরিতে এমন একটা সিচুয়েশন যেখানে টেম্পারেচারটা স্থির থাকে, আমাদের স্থির থাকে। বুঝতে পারছেন? জি স্যার। দেন 25 থেকে 30, তার এর এর দ্বারা কি বুঝতেছি বলেন তো? এই টেম্পারেচারটা 25 থেকে 30 মানে কি এর ভিতরে সীমাবদ্ধ, অর্থাৎ এটা পরিবর্তন হতে পারে, পরিবর্তনযোগ্য। কিন্তু আমি যদি বলি ফিক্সড 25, তাহলে সেটা কি পরিবর্তন হবে? না স্যার, কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, সেটা কিন্তু ফিক্সড থাকবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ,
তারপর আমরা পরবর্তীতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি পরবর্তীতে যায় সেটা হচ্ছে, তাহলে হোমস আমাদের শেষ হলো। এখন যদি আমরা আলোচনা করি হচ্ছে আচ্ছা পাওয়ার নিয়ে। হ্যাঁ ভাই, তো বলেন তো পাওয়ার কি জিনিস? পাওয়ার কি জিনিস? হ্যাঁ, এইরকম পড়ছি আমরা, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে আমরা বলছিলাম কি পাওয়ার বলে আর কি। হ্যাঁ, এখন এইটা কথা হচ্ছে আমরা আসলে পাওয়ার মূলত যে জিনিস পি সমান সমান বিআই হচ্ছে কস থিটা। বিআই হচ্ছে কি কস থিটা। তাহলে বলতে পারি ভাই কস থিটাটা কি? কস থিটাটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, আমরা যখন এসি তে পড়তে আসবো তখন দেখবেন এটা খুবই ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা পাওয়ার ফ্যাক্টর একটু আলোচনা করি। পাওয়ার ফ্যাক্টর আসলে কি? পাওয়ার ফ্যাক্টর আসলে কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে ধরেন সাপোজ এটা হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট। হ্যাঁ, আমরা বলতে পারি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে কি বলা হয়? পাওয়ার ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, তাহলে দেখেন আমরা প্রথমে একটা কথা বলছিলাম যে পড়তেছি আমরা কি ডিসি, সময়ের সাথে কি হবে? কারেন্টটা একমুখী হবে। হ্যাঁ, তাহলে একমুখী হইলে তাহলে এর ভিতরে কোনো মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে? এর ভিতরে কোনো মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে ডিসির ক্ষেত্রে? No. নেই। হ্যাঁ, কিন্তু এসির ক্ষেত্রে কি আছে? আমাদের এখানে একটা মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে। এই জন্য দেখেন যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল না থাকে তাহলে আমরা কি বলতে পারি? বিআই কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা বলতে পারি কি পি সমান সমান বিআই। হ্যাঁ, কিন্তু আমাদের মূলত পাওয়ার হচ্ছে পি সমান সমান বিআই কস থিটা। আমরা ডিসির ক্ষেত্রে পড়ি কারণ এই ডিসির ক্ষেত্রে এই কস থিটাকে মানে এই বিষয়টা হচ্ছে এরকম, যখন কস এর কি থাকে না, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোনো কি থাকে না, অ্যাঙ্গেল থাকে না। তার মানে কি 0 ডিগ্রি। ধরুন এটা হচ্ছে সাপোজ ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, এটা ভোল্টেজ এটা কারেন্ট একই দিকে। যদি একই দিকে হয় তাহলে এর ভিতরে কোনো অ্যাঙ্গেল আছে? এর ভিতরে কোনো অ্যাঙ্গেল নাই। অর্থাৎ এটা হচ্ছে কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রির মান কত? 1। তাহলে ক্যালকুলেশন করলে পি সমান সমান বিআই। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এটা কি পাওয়ার। এখন কথা হচ্ছে এটা তো আমরা ইলেকট্রিক্যালের পাওয়ার বললাম। হ্যাঁ, যদি ফিজিক্স থেকে পাওয়ার বলে, কোথেকে বলে ভাই? ফিজিক্স থেকে। তাহলে ফিজিক্স থেকে পাওয়ার কি? আমাকে কেউ বলেন তো ফিজিক্স থেকে পাওয়ার কি, যারা শুনতে পাচ্ছেন? ফিজিক্সের পাওয়ার কাকে বলে ভাই? এই তো নাকি জি। কাজ করার হারকে। হ্যাঁ, কাজ করার হারকে কি বলা হয়? পাওয়ার বলা হয়। আচ্ছা, এখন যদি স্যার পাওয়ার, আমরা কিভাবে বুঝবো যে ইলেকট্রিক্যালের পর আর ফিজিক্সের পর? হ্যাঁ এটাই আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, ইলেকট্রিক্যাল এবং ফিজিক্সের পাওয়ারটাই দেখাচ্ছি আমি এখন। এটা ইলেকট্রিক্যাল থেকে দেখাইলাম, এটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমি এটা ফিজিক্স থেকে দেখাই। হ্যাঁ, কিভাবে আছে। হ্যাঁ, কারণ ইউনিট কনভার্সেশনের ক্ষেত্রে আমাদের দুই একটা বিষয় বুঝতে হবে। হ্যাঁ, এই জন্য আমি ওইটাতে দেখাচ্ছি। হ্যাঁ, যে ফিজিক্স থেকে পাওয়ারটা কিভাবে আছে। আসলে ইঞ্জিনিয়ারিং মূলত আসলে ওই ফিজিক্সই তো। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তো এইভাবেই আসবে। হ্যাঁ, বিজ্ঞানের উপরই তো সব। আচ্ছা দেখেন এটা যদি হয় তাহলে দেখেন পাওয়ার। আচ্ছা, পাওয়ার সমান সমান আমরা এখন কি বলতে পারি দেখেন তো? এটা হচ্ছে কি ভাই? ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক, এটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? কাজ। দেখুন তো কাজটা কিভাবে হয়। মনে করেন একটা বস্তু। হ্যাঁ, এরকম মনে করেন একটা বস্তু এরকম, ধরেন একটা বস্তু। হ্যাঁ, এখানে একটা মানুষ যদি এটাকে ধাক্কায় আর কি। হ্যাঁ, এটাকে ফোর্স ক্রিয়েট করতেছে। কি ক্রিয়েট করতেছে ভাই? ফোর্স ক্রিয়েট করছে। তাহলে ফোর্স ক্রিয়েট করলে এই বস্তুটাকে ধরেন সাপোজ এই 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 বোর্ডটাই আছে বা ওয়ালটা আছে, আমি ওয়ালটাকে যদি এইভাবে ধাক্কাই, যদি এই ওয়ালটাকে আমি সারাদিন সরাইতে পারবো? যদি সরাইতে না পারি তাহলে কাজ হবে না। কাজ হচ্ছে কি ভাই দেখেন তো? বল ইনটু সরণ। বল ইনটু কি? সরণ। অর্থাৎ আমরা যখন যদি একটা ওয়ালে ধাক্কা দেই, সেটা ধাক্কা দিয়ে সরাইতে হবে মানে কি ফোর্স ক্রিয়েট করার পরে এখানে কি করবে? সরণ ঘটবে আর কি। আমরা এখান থেকে সরাইতে পারবো। তাহলে এখান থেকে কি করবো আমরা? দেখেন এখানে যখন ফোর্স ক্রিয়েট করলাম তখন কি করবে? বস্তুটা সরণ করবে, মানে সরে যাবে আর কি। হ্যাঁ, তার নিচে হচ্ছে আমাদের কি সি।
এখন দেখেন তো, একটু ফ্লাশ ব্যাকে চলে যাই আমরা, একটু আগে আমরা পড়ছি আর কি, একটু আগে আমরা এখানে পড়ছিলাম বিষয়টা এরকম। এই যে এরকম একটা পড়ছিলাম না, কপার, হ্যাঁ, এটা ছিল অ্যালুমিনিয়াম দিছিলাম, হ্যাঁ, এখানে ফোর্স হিসেবে কাকে দিছিলাম? ভোল্টেজ। ফোর্স হিসেবে কাকে দিছিলাম? ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে দেখেন তো, এই যে ফোর্স, আমি কি বলছি যে ফোর্স দিবে, ফোর্স দিয়ে বস্তুর দিকে সরণ ঘটাবে, তাহলে সেটাই তো হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে কে কি করতেছে দেখেন তো, ভোল্টেজ কি দিচ্ছে এখানে, এখানে চাপ দিচ্ছে। চাপ দিলে কি হচ্ছে, এই যে এখানকার ভিতরে যে ইলেকট্রন গুলো আছে বা চার্জার আধান গুলো আছে, এখান থেকে কি হচ্ছে, এখানে স্থানান্তরিত হচ্ছে। অর্থাৎ আমরা প্রথমে বলছি যে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলা হয়? কারেন্ট বলা হয়। তাহলে এখান থেকে যখন আমাদের এই ভোল্টেজ এখানে কি দিবে, প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার ক্রিয়েট করলে এখানে যে আধান গুলো আছে, হ্যাঁ, এটা কি করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে। তার মানে এর ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, হ্যাঁ। তাহলে এটাকে কি বলতে পারি? দেখেন তো, এই ফোর্সের জায়গায় কাকে চিন্তা করতে পারি? ভোল্টেজকে চিন্তা করতে পারি। কাকে চিন্তা করতে পারি ভাই? ভোল্টেজকে। যদি ভোল্টেজকে চিন্তা করি, দেখেন তো, এটা কি সরণ? সরণ কি করতেছে, বস্তুটাকে আমরা কি করতেছি, এই যে ধাক্কা দিয়ে এই এক স্থান থেকে কি করতেছি, অন্য স্থানে সরিয়ে নিচ্ছি। তাহলে দেখেন তো, এখানে আমরা কাকে সরাচ্ছি? এই যে আধানকে সরাচ্ছি না, এখানে ভিতরে যে চার্জ আছে, হ্যাঁ, চার্জকে সরাচ্ছি। তো চার্জকে যদি আমরা সরাই, তাহলে এটাকে বলা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি কিউ হয়, নিচে হচ্ছে টি, হ্যাঁ। আমরা একটা সূত্র জানি, হ্যাঁ, কি সূত্র জানি? এখানে একটা সূত্র জানি, হচ্ছে কিউ সমান সমান আইটি। কিউ সমান সমান কি লিখছি? আইটি। তাহলে দেখেন তো, এরকম যদি এখান থেকে লিখতে যায় কিউ সমান সমান আইটি, তাহলে বি গুণন কিউ বাই টি। তাহলে কিউ বাই টি হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখেন, আই সমান সমান কি লিখতে পারি? আই সমান সমান কি লিখতে পারি ভাই? আই সমান সমান লিখতে পারি হচ্ছে, আই সমান সমান লিখতে পারি হচ্ছে কিউ বাই টি। এটা লিখতে পারি না? এখন যদি লিখতে পারি, তাহলে এটা হচ্ছে কি আমাদের ভোল্টেজ। কিউ বাই টি সমান সমান আমরা লিখতে পারি কি? আই। এই যে হচ্ছে আমরা এখন ফিজিক্স থেকে দেখলাম পাওয়ার, হ্যাঁ। এখন দেখেন, পাওয়ারের একক কি? ওয়াট, হ্যাঁ। তাহলে ফিজিক্সের পাওয়ারের একক কি? কাজের একক জুল, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে যদি পাওয়ার একক বলতে যাই, তাহলে জুল পার সেকেন্ড। তাহলে এখন বিষয়টা হচ্ছে, যাহাই জুল পার সেকেন্ড তাই হচ্ছে ওয়াট। ক্লিয়ার এটুকু? এটুকু ক্লিয়ার? যাহাই জুল পার সেকেন্ড তাহাই ওয়াট, এটুকু ক্লিয়ার? আমি কেন ফিজিক্স থেকে পড়াইলাম? একটা প্রশ্ন যদি মনে করেন এরকম আছে, স্যার এরকম আসলো, কিউটা কিসের মান প্রকাশ করছে? এটা হচ্ছে আদান আদান চার্জ আর কি, হ্যাঁ। দেখেন কত হচ্ছে, এখানে যে আমাদের ছিল, এখানে, হ্যাঁ, এখানে যে ভ্যালু গুলা ছিল, এখানে কি ছিল, যখন আমরা ইলেকট্রনকে বের করে নিয়ে আসতাম, হ্যাঁ, ইলেকট্রন দেখেন তো, পরমাণু সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলা ছিল, এই যে এরকম করে দেখাইছিলাম যে ফ্রি ইলেকট্রন এগুলা, হ্যাঁ। জি দেখেন স্যার। এই ফ্রি ইলেকট্রন গুলা, এখন ইলেকট্রনের ভিতর কি থাকে ভাই? আদান আদান। এই আদান গুলা কি হচ্ছে দেখেন, আদান বাই যে চার্জ থাকে না, পড়ছেন না চার্জ। এখন এইখান থেকে কি হয়েছে দেখেন, আমরা যখন এখানে ভোল্টেজ দিছি, ভোল্টেজ মানে একটা বৈদ্যুতিক চাপ কিন্তু ভোল্টেজ বলে, যখন আমরা এখান থেকে ভোল্টেজ দিলাম, ভোল্টেজ দিলে এই আদান গুলো এখান থেকে কি হচ্ছে, স্থানান্তরিত হয়ে কোথায় গেছে? এই পাশে আসছে না? কেন আসছে? কারণ এখানে কি ছিল, অসংখ্য এরকম অ্যালুমিনিয়ামের ছিল না, পরমাণু ছিল না। তাহলে এখানে যদি চাপ দেই, তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে না? জি হ্যাঁ, যখন স্থানান্তরিত হয়েছে, তার মানে কি, স্থানান্তরিত হওয়া মানে কি? আমরা তো প্রথমেই পড়ছিলাম যে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলা হয়? কারেন্ট বলা কারেন্ট হয়। বলা তাহলে হয়। এখান থেকে কি হয়েছে? স্থানান্তরিত হয়েছে। তাহলে আমরা একটা সূত্র জানি, কিউ সমান সমান আইটি, হ্যাঁ, এই যে চার্জের সূত্র আছে, এখন দেখবেন আর কি, এই যে কিউ সমান সমান আইটি। তাহলে এখানে আই সমান সমান বলতে পারি কিউ বাই টি। তাহলে কিউ বাই টি, যদি এটাকে আমরা এখানে বি করলাম, এটা বি লিখলাম, কিউ বাই টি আলাদা করে লিখলাম, তাহলে কিউ বাই টি সমান সমান আই। তাহলে আমরা বলতে পারি যাহাই জুল পার সেকেন্ড তাহাই ওয়াট। অনেক সময় যদি অঙ্কে দেওয়া থাকে 100 জুল পার সেকেন্ড, তখন আমরা অঙ্কে হয়তো ভাবতে পারি আমরা করছি ওয়াট, এখন জুল পার সেকেন্ড, এটা কোথেকে আসলো? এই জন্য আমি এটি ফিজিক্স থেকে ওয়াট। বিষয়টা আলোচনা করলাম। ক্লিয়ার ভাই? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে পাই পাওয়ার সমান সমান কি দিলাম? পি সমান সমান বিআই, হ্যাঁ।
আচ্ছা, এটাকেও যদি আমরা এইভাবে চিন্তা করি, পি বি আই, সহজ না? তাহলে দেখেন তো বলতে পারি পি সমান সমান কি, বি আই, আবার বি সমান সমান পি বাই আই, আবার যদি বলি আই সমান সমান পি ভাই বি। এখন দেখেন, একটু আগে আমরা ওহমস ল পড়ছিলাম, হ্যাঁ? ওহমস ল ভোল্টেজ বি সমান সমান কি জানতাম, আই আবার আর, মনে আছে? তাহলে বি সমান সমান আই আর, এটা কি আই, তাহলে আই আর আই গুণ করলে কি আই স্কোয়ার আর। তাহলে আমরা এটাও তো বলতে পারি পাওয়ার সমান সমান আই স্কোয়ার আর, হ্যাঁ? বুঝতে স্যার এই পারছি ভাই? রুলস দিয়ে কোনো ম্যাথ করানো যাবে স্যার? হ্যাঁ, এই রুলস দিয়ে কোনো ম্যাথ করানো যাবে? হ্যাঁ, অবশ্যই করানো যাবে। একটা এক্সাম্পল দিবেন প্লিজ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। সাপোজ দেখেন এটা হচ্ছে একটা বাল্ব, হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে বললো এটা 100 ওয়াট, হ্যাঁ, কত ভোল্ট, 100 ওয়াট দেওয়া আছে। 20 আবার ভোল্ট। মনে করেন এখানকার রেজিস্ট্যান্স 20 আছে, ভোল্ট। তো ধরেন এটার ভিতর দিয়ে এরকম আর কি, এটা এরকম একটা সার্কিট, এর ভিতর দিয়ে কারেন্ট আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে যদি বলে এটা রোধ কত, কি কত, রোধ কত, হ্যাঁ, হুম। তাহলে এখানে কারেন্ট কত ভাই, এটা সিরিজ সার্কিট তো কারেন্ট সমান, হ্যাঁ, তাহলে কারেন্ট কত দেখেন তো। এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, পি সমান সমান আই স্কোয়ার আর, কি বের করতে হবে, এই রোধ বের করতে হবে। তাহলে পাওয়ার কত আছে আমাদের 100, কারেন্ট কত আছে 5 স্কোয়ার গুণন কত আর, তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত ভাই 25, 125 ভাগ করলে 4 ওহম। ক্লিয়ার? স্যার এইটা তো ভি ইকুয়াল টু আই আর দিয়েও তো বের করা যাবে যেহেতু আমাদের ভোল্টেজ আছে। হ্যাঁ, আপনি একাধিক ভাবে করতে পারবেন, হ্যাঁ, এটা তো সমস্যা নাই। এখানে আছে কারেন্ট দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, এখান থেকে যদি মনে করেন এখানে রেজিস্ট্যান্স বের করতে তাহলে বলছে, হ্যাঁ, আপনি তাহলে পি আমরা সমান আই স্কোয়ার বের দিয়ে করতে কেন পারবেন। করবো? আর আই স্কোয়ার দিয়ে কেন করলাম, এটা হচ্ছে যদি মনে করেন আপনি প্রথমে দেখেন, যদি এখানে বি বের করতেন, কি বের করতে বলছে আমাকে, আর বের করতে বলছে, এই সূত্র থেকে আপনি আর পাইতেন, এই সূত্র থেকে সরাসরি কি আপনি আর পাইতেন? স্যার এই সূত্র দিয়ে পাইনি ঠিক আছে কিন্তু এই যে স্যার আমাদের তো ভি ইকুয়াল টু আই আর এই সূত্র দিয়ে তো ব্যবহার করতে পারি আমরা তো ভোল্টেজ তো জানি ভোল্টেজটা দেওয়া হ্যাঁ, আছে না কিন্তু বি 220 এখানে। সমান সমান আর, হ্যাঁ, এইটা হ্যাঁ দিয়েও করতে পারেন, কিন্তু এখানে কি ভোল্টেজ দেওয়া আছে ভাই, এই যে 100 ওয়াট, আমি ভোল্টেজ। তো ওয়াট লিখছি কিন্তু ভোল্টেজ লিখি নাই। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? স্যার বুঝতে পাওয়ার পারছেন আমার ফ্যাক্টর কথা? ইমপ্রুভমেন্ট সম্পর্কে স্যার কিছু বলেন। এখন ডিসি বেসিক ক্লাস ওইদিকে গেলে আসলে অন্যদিকে চলে যাবে, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলতে গেলে আর কি, হ্যাঁ, কারণ ক্লাসের একটা লিমিটেশন আছে তো। আশা করি যদি ক্লাস হয় পরবর্তীতে অবশ্যই সেটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলবো, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ মজার একটা বিষয়, খুবই সুন্দরভাবে কথা বলা যায় সেখান থেকে, হ্যাঁ। এখন এটুকু মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আবার আরেকটা জিনিস ছিল, এখান থেকে আমরা যদি পি সমান সমান বি আই, হ্যাঁ, তাহলে দেখেন বি আই সমান সমান কি, ভি বাই আর, এভাবে লিখতে পারি পাওয়ার সমান সমান বি স্কোয়ার বাই আর। অর্থাৎ আমরা এটাকে যদি পরবর্তীতে শর্ট ফর্ম, অর্থাৎ যদি ভোল্টেজ দেওয়া থাকে, রেজিস্ট্যান্স দেওয়া থাকে, আমরা সহজে পাওয়ার বের করতে পারবো আর কি। যেমন আমরা এটা থেকে ভেঙে করলে এটা ভেঙে ভেঙে করতে হইতো, আর এটা করলে আমরা একসাথে করতে পারতাম। বুঝতে পারছি ভাই? জি স্যার। স্যার আইডিয়াল ডিসি সার্কিটটা কি স্যার? বুঝি নাই। আইডিয়াল ডিসি সার্কিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলতেছি।
আচ্ছা ভাই বলেন তো আইডিয়াল অর্থ কি ভাই? আদর্শ। আচ্ছা এটা সামনে আসবে, সামনে আলোচনা করি, যখন এই যে সোর্স পড়াবো তখন আলোচনা সোর্স চলে আসছে, সোর্স দিয়ে কথা বলি, সোর্সে কথা বলি, হ্যাঁ এখন ঠিক সোর্স আছে আসবে, স্যার। সোর্সে চলে আসবে বিষয়টা, হ্যাঁ। আচ্ছা সোর্স, সোর্সে চলে আসবে, হ্যাঁ। আচ্ছা সোর্স, এখন সোর্স থেকে আপনাদের কিছু প্রশ্ন করব, প্রশ্ন না আসলে প্রথম ক্লাস এসে প্রশ্ন করা ঠিক না। আচ্ছা ভাই বললেন তো, আচ্ছা সোর্স হচ্ছে আমাদের দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কি সোর্স? ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট সোর্স। এটা বললাম আমরা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা ভাই ইন্ডিপেন্ডেন্ট মানে কি? হ্যাঁ স্বাধীন নাকি? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। আর ডিপেন্ড মানে কি? সেটা কারোর উপর নির্ভরশীল। নির্ভরশীল আর কি, হ্যাঁ। আচ্ছা এখন যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখাই, আচ্ছা সোর্স দেখার আগে দেখেন তো, একটু বলবেন সবাই, হ্যাঁ এটা কি বলেন তো কেউ? ভোল্টেজ সোর্স। এটা হচ্ছে আপনার কেউ? এটা কি ভোল্টেজ ভাই? সোর্স। হ্যাঁ এটা ভোল্টেজ সোর্স অবশ্যই। এটা হচ্ছে একটা সেল, হ্যাঁ ঠিক না? জি। হ্যাঁ সেল কাকে বলে? যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলা হয়? সেল বলা হয়, হ্যাঁ। তাহলে দেখেন এটা হচ্ছে সেল, অর্থাৎ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, অর্থাৎ এটা পোলারিটি আছে, হ্যাঁ। তাহলে একাধিক সেলের সমন্বয়ে যেটা গঠিত হবে সেটা কি? ব্যাটারি স্যার। ব্যাটারি। এটা হচ্ছে কি? হ্যাঁ ব্যাটারি। সেটা আচ্ছা অনেক ভুল করে থাকি, কোথায় ভুল করে থাকি দেখেন তো। আমরা যখন এরকম ক্যালকুলেশন করি না, দেখেন তো। স্যার ব্যাটারির চিত্র অনেক সময় আমরা দেখতে ভুল করি স্যার, তখন অনেক কিছুই হয়। কোথায় আমি বুঝতে পারিনি, হ্যাঁ তো বলেন। মানে স্যার সেলের চিত্র আর ব্যাটারির চিত্রটা স্যার ভুল করে ফেলাই আমি মাঝে মধ্যে, ওই জন্য অঙ্ক ভুল এখন হয়ে কথা যায় হচ্ছে অনেক। এই যে সেল, হ্যাঁ দেখেন সেলের সর্বোচ্চ ভোল্টেজ কত ভাই? সেলের ভোল্টেজ হচ্ছে 1.2, সর্বোচ্চ হয় 1.5 ভোল্ট, হ্যাঁ। 1.5। সর্বোচ্চ হয় কত? 1.5। 1.5 ভোল্ট। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, আপনি প্রশ্নটা করে ফেলছেন। দেখেন আমরা যখন এরকম লিখি, এরকম লিখে অনেক সময় এখানে এভাবে 20 ভোল্ট দিয়ে দিই, এটা কি আমরা রাইট লিখি না ভুল লিখি? অ্যাবসলিউটলি রং স্যার। হ্যাঁ ভুল। absolutely wrong। হ্যাঁ কারণ একটা সেলে সর্বোচ্চ হতে পারে 1.5 ভোল্ট, জি হ্যাঁ, স্যার। সচরাচর 1.2 ভোল্ট। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় দেখেন তো, আমরা এটা হচ্ছে 20 ভোল্ট লিখি, তাহলে এটা ভুল একটা জিনিস, আমরা ভুল একটা কনসেপ্ট, তো আমরা ম্যাথ প্রেডিক্ট করার ক্ষেত্রে অনেক সময় সেটা করে ফেলি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তাহলে দেখেন এটা হচ্ছে ব্যাটারিটা কি হচ্ছে, ব্যাটারি হচ্ছে একাধিক সেলের সমন্বয়ে গঠিত, হ্যাঁ। আর সেল হচ্ছে একটাই থাকবে, হ্যাঁ। আমাকে একটা ভাইভাতে কোশ্চেন করছিল এরকম। আচ্ছা আরেকটা বিষয় প্রশ্ন করি এখানে আপনাদের, দেখে চলে আসছে দেখো। আচ্ছা প্যারামিটার তো চিনেন নাকি? প্যারামিটার চিনেন? জি স্যার। জি স্যার। প্যারামিটার হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর, আর কি এগুলাই তো নাকি? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। হ্যাঁ ক্যাপাসিটি। এখন দেখেন
এটা রেজিস্টর কি, ইন্ডাক্টর কি, ক্যাপাসিটর কি, এগুলো তো জানেন নাকি? তাহলে আলোচনা করতে গেলে অনেক দিকে চলে যাই তো, সময় সংক্ষেপ, ক্লাসে স্যার সময় আমাদের অনেকটা চলে গেছে। সাবজেক্টটাই তো স্যার এরকম, আমরা তো বিস্তারিত আলোচনা করতেই পছন্দ করব সামনে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু মনে করেন ডিসি সার্কিটটা যদি মনে করেন আপনি আমার টিকটকে নিয়ে যদি আলোচনা করতে যাই, সেটা দীর্ঘ সময়ের বিষয়। একটা থেকে মানে আমি ভুল যে ট্র্যাকে আগাচ্ছি সেটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, যেমন এই যে এখানে দেখেন এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স রুল তো জানেন, পরে ইন্ডাক্টর কিভাবে কাজ করে, ক্যাপাসিটর কিভাবে কাজ করে, এগুলো তো জানেন মোটামুটি। হ্যাঁ, এখন দেখেন আমরা এই যে সেল পড়তেছি, এই যে ব্যাটারি পড়তেছি। হ্যাঁ, আচ্ছা এগুলো হচ্ছে কি সোর্স? ভোল্টেজ নাকি? দেখি সোর্স, ভোল্টেজ সোর্স। তাহলে দেখেন এটা যদি ভোল্টেজ সোর্স হয়, তাহলে দেখেন তো এটা কি, এগুলা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট সোর্স? এগুলো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। হ্যাঁ, এগুলা কি সোর্স ভাই? স্বাধীন। স্বাধীন মানে এগুলা কারোর উপর ডিপেন্ড করে না। আমি দেখাচ্ছি হ্যাঁ কিভাবে ডিপেন্ড করে না আর কি। তাহলে দেখেন, তাহলে দেখেন এটা হচ্ছে কি সোর্স? ভোল্টেজ। এটা কি ভাই? আচ্ছা এখান থেকে বলেন তো, এটা হচ্ছে সেল নাকি? ক্লিয়ার? জি স্যার, এইটা সেল আর স্যার পাশেরটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি। আর হ্যাঁ, আমরা ডিসির ক্ষেত্রে ব্যাটারির চিহ্ন ব্যবহার করা হয় নাকি সেলের চিহ্ন ব্যবহার করা হয়? দেখেন এইটাও ব্যবহার করা হয় আসলে, ম্যাথমেটিক্স করা কিন্তু সচরাচর এইটা ব্যবহার করে। হ্যাঁ, আবার এইভাবেও থাকে আর কি। হ্যাঁ, একাধিক ভাবে থাকতে পারে আর কি। হ্যাঁ, এই তিন ভাবেই থাকতে পারে আর কি, তিনটা ভাবেই থাকতে পারে আর কি। ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারিও থাকতে পারে, এটাও থাকতে পারে, এইটাও থাকতে পারে। আপনারা যখন ম্যাথ করাবো দেখবেন তিন ভাবে চলে আসে। হ্যাঁ, স্যার আমরা তো আচ্ছা এখন এটা হচ্ছে কথা কি সোর্স? বলতেছি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কথা বলতেছি না। ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কথা বলতেছি না, এটা বলতেছেন? জি স্যার। আমরা এটাতেই আছি এখন পর্যন্ত, এখন পর্যন্ত বাহিরে যায় নাই, ইন্ডিপেন্ডেন্টই আছি আর কি। এরা কারোর উপর নির্ভর করে না। যেমন এই সার্কিটে 20 ভোল্ট, হ্যাঁ এটা কি কারোর উপর ডিপেন্ডেবল না? এটাই টোটাল সার্কিটের টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ। সার্কিটের টোটাল ভোল্টেজ। হ্যাঁ, টোটাল ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটাই হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এই ভোল্টেজটা হচ্ছে আমাদের কি, ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। তাহলে আমি তো এটাই আলোচনা করছি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। হ্যাঁ, দেখেন এখন একটা হচ্ছে আদর্শ ভোল্টেজ সোর্স আর এটা হচ্ছে আদর্শ কারেন্ট সোর্স। দেখেন আসলে আদর্শ এই যে আইডিয়াল, হ্যাঁ আইডিয়াল হচ্ছে আদর্শ। আসলে আইডিয়াল বলে আসলে কিছু পাওয়া পসিবল যে মনে করেন আপনারা? আই ডোন্ট নো স্যার। আইডিয়াল বলতে আসলেও পসিবল না, কারণ হ্যাঁ পসিবল। যেমন যদি বলি আইডিয়াল ভোল্টেজ সোর্স, যদি আইডিয়াল ভোল্টেজ সোর্স হয়, যদি সাপোজ আমার 12 ভোল্ট দরকার হয়, তাহলে সেখানে পরিপূর্ণ 12ই দিবে। কত দিবে? 12। 12। হ্যাঁ, 12ই দিবে। আবার যদি বলি হয় আইডিয়াল কারেন্ট সোর্স, লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন হোক অথবা না হোক, আমার কি দরকার? ধরেন 5 এম্পিয়ার কারেন্ট দরকার। তা আদর্শ সোর্সের ক্ষেত্রে সেটা কত দিবে? 5ই দিবে। 5 এম্পিয়ার মানে ফিক্স, সে কি দিবে? 5 5ই দিবে। হ্যাঁ এম্পিয়ারের দিকে। হ্যাঁ, 5 এম্পিয়ারে দিবে। তাহলে বিষয়টা হচ্ছে এটা আসলে, এটার ব্যবহার যারা ইলেকট্রনিক্স আছেন তারা বলতে পারবেন, হয়তো বা খুবই রেয়ার ব্যবহার আছে, আমিও দেখি নাই ওরকম করে, আমিও বলতে পারি না আর কি। হ্যাঁ, এটা ইলেকট্রনিক্স কিছু সার্কিটে হয়তো বা এটা ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? না স্যার, বুঝি নাই। বললাম যে হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে কি সোর্স? ভোল্টেজ সোর্স। আর এটা হচ্ছে কি সোর্স? কারেন্ট সোর্স। এখন বলো, যদি প্রশ্ন করে হচ্ছে
আদর্শ ভোল্টেজ সোর্স কি এবং কি আদর্শ কারেন্ট সোর্স আসলে মূলত বিষয়টা কি আছে, হ্যাঁ? আদর্শ ভোল্টেজ সোর্স সাপোজ আপনার একটা জায়গায় 12 ভোল্ট লাগবে, ঠিক কয় ভোল্ট? 12 ভোল্ট। 12 ভোল্ট। হ্যাঁ, তা ফিক্সে 12ই দিতে হবে, একটু কম দেওয়া যাবে না, বুঝতে পারছেন আর কথা? কারেন্ট সোর্সের ক্ষেত্রে 12.5 এরকম টাইপের কিছু থাকবে। না না, কারেন্ট সোর্সের ক্ষেত্রে ধরে এক জায়গায় 5 এম্পিয়ার কারেন্ট দরকার সাপোজ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেখানে মানে ওই 5 এম্পিয়ারই দিতে হবে আর কি, হ্যাঁ। আসলে ভাই এটার ব্যবহার ইলেকট্রনিক্সে আছে খুবই নগণ্য কিছু সার্কিট আর কি, হ্যাঁ, খুবই মানে খুবই কম ব্যবহার আর কি, হ্যাঁ। বুঝতে পারছি। তা বুঝি নাই। স্যার, ভোল্টেজ সোর্সের কথা বললেন না, 12 এম্পিয়ার থাকবে। আর 12 ভোল্ট। হ্যাঁ, 12 ভোল্ট থাকবে। ভাই একটা জিনিস হচ্ছে ভোল্টেজের একক কি? ভি। ভোল্ট, হ্যাঁ। তাহলে 12 মানে কি ফিক্স? 12 যদি ভোল্ট ইয়া থাকে, হ্যাঁ, ভোল্ট মানে আদর্শ যদি, আবার যদি বলি আদর্শ কারেন্ট সোর্স, যদি 5 এম্পিয়ার একটা সার্কিট দরকার থাকে তাকে 5ই দিতে হবে। যদি 0.1 কম দেয়, 0.1 কম হয়, সেটা আদর্শ হবে না আর কি, হ্যাঁ। স্যার এই রিলেটেড ম্যাথ না করলে বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি একটু আগাচ্ছি, হ্যাঁ, এইটুকু চেষ্টা আসলে প্রথম ক্লাসে বেসিক আলোচনা করতে গেলে আবার অনেক দিকে চলে যায় আর কি, হ্যাঁ। হ্যাঁ, দেখেন এখন ডিপেন্ডেন্ট সোর্সটা আলোচনা করি, আমরা একটা সার্কিটে যাব, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দেখেন ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট মানে কি ভাই? কার উপর ডিপেন্ড করতেছে নাকি? তাহলে দেখেন এগুলা নির্ভর নির্ভর। ইন্ডিপেন্ডেন্ট, একটু শেষ করি। ইন্ডিপেন্ডেন্ট সোর্স এরকম থাকতে পারে, এটা হচ্ছে কারেন্ট সোর্স, হ্যাঁ। এরকম ভোল্টেজ সোর্স এরকম থাকতে পারে, প্লাস মাইনাস এরকম থাকতে পারে, প্লাস মাইনাস এরকম থাকতে পারে, হ্যাঁ, এরকম থাকতে পারে, হ্যাঁ। অর্থাৎ যেমন এই যে যদি ক্যাপাসিটর বলি, ক্যাপাসিটরের কোনো পোলারিটি আছে? না, ক্যাপাসিটরের কোনো পোলারিটি নেই, বিষয়টা এরকম। আচ্ছা দেখেন, এখন যদি যেহেতু ক্লাসের সময়টা অনেক চলে গেছে, হ্যাঁ, আমরা এখন ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলোচনা করি, সিরিজ প্যারালালে গিয়ে ছোট্ট একটা অঙ্ক করবো, হ্যাঁ। এখন ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট মানে কি? তার উপর নির্ভরশীল, নির্ভরশীল। তাহলে নির্ভরশীল, আচ্ছা ডিপেন্ডেন্ট সোর্স গুলো এরকম হবে, এরকম হবে, এরকম হবে। তাহলে এখানে যদি কারেন্ট দেই, এখানে কি দিলাম? কারেন্ট। তাহলে এটা কি সোর্স? কারেন্ট সোর্স। এটা কি সোর্স? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। এটা কি সোর্স? মানে ডিপেন্ড, মানে যখন এরকম বক্স আকারে চলে যাবে সেগুলো ডিপেন্ডেন্ট সোর্স। মানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, দেখেন মনে করেন এরকম একটা সার্কিট, এরকম একটা সার্কিট, হ্যাঁ, এটা R1, এটা R2, এটা হচ্ছে R3, এরকম। জি স্যার, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে এইগুলোই তো বোঝাচ্ছে মেবি। হ্যাঁ একটু দেখেন, হ্যাঁ একটু কাইন্ডলি দেখেন, হ্যাঁ দেখেন, এটা যদি লিখি 2I3, মানে এই সোর্স, তাহলে এই দিক দিয়ে কারেন্ট ধরেন, এই দিক দিয়ে ধরেন হচ্ছে I1, এই দিক দিয়ে কারেন্ট হচ্ছে I2, এই দিকে কারেন্ট হচ্ছে I3। তাহলে দেখেন তো এটা কার উপর ডিপেন্ড করতেছে? এই শাখার উপরে না? I3-র মানে উপরে। কি এদিক I3-র উপর, হ্যাঁ। তাহলে I3-র উপর যদি হয় তাহলে এটা কি ওর উপরে, এই শাখাটার উপর ডিপেন্ড করতেছে না? সে কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে ডিপেন্ডেন্ট সোর্স 4 প্রকার, হ্যাঁ। এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কি বলতে পারি ভাই? কারেন্ট ডিপেন্ডেন্ট। কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে এইটা কি চিহ্ন? কারেন্টের চিহ্ন ডিপেন্ডেন্ট না? চিহ্ন। আমরা এটা হ্যাঁ, কারেন্ট সোর্সের কারেন্টের চিহ্ন চিহ্ন। না? জি হ্যাঁ, স্যার। কারেন্ট আর সোর্সের যদি চিহ্ন হয় তাহলে আর দেখেন তো বক্স এইটা আকারে কি? একটা I3 হচ্ছে দ্বারা আমরা কি রেজিস্ট্যান্স। বুঝি? কারেন্ট। জি স্যার। তাহলে এটা কার উপর ডিপেন্ড করতেছে?
i3 এর উপরে। আইসির উপর, তাহলে এটা যে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা বুঝতে পারছেন? স্যার আমি তো চিহ্ন দেখে বুঝতে পারছি। হ্যাঁ, চিহ্ন তো কারেন্টের চিহ্ন, অবশ্যই চিহ্ন দেখেই বুঝতে বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই যে i3টা এখানে লিখছিলাম কি i3। আচ্ছা, এখন এটা যদি চেঞ্জ করে লিখে দেখেন তো। এখন কি বলবেন? এখানকার ভোল্টেজ যেটা আর নিতে পাই V3, এখন কি বলবেন বলেন? ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা ভোল্টেজ সোর্স নাকি কারেন্ট সোর্স? ভোল্টেজ সোর্স। এটা কি ভোল্টেজ সোর্স? তখন এটা পড়াইলাম, এটা কারেন্ট সোর্স, এটা ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ সোর্স। চিহ্ন মানে কি? এই এরো চিহ্ন, এরো চিহ্ন দ্বারা কি বুঝি? কারেন্ট সোর্স। কারেন্ট কারেন্ট। তাহলে ডিপেন্ড করতেছে কার উপর? V3, এই V3 এর উপর। এই ভোল্টেজটা যদি জানি তাহলে আমরা এই শাখাটা জানবো, তাহলে এটাকে বলতে পারি যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। হ্যাঁ, গুড। এখন যদি এরকম দেই, দেখেন তো, এটা দিলাম প্লাস, এটা দিলাম মাইনাস। হ্যাঁ, এটা লিখলাম হচ্ছে 2B2। এটা দ্বারা কি বুঝতেছি? এখানে ভোল্টেজ হচ্ছে V2, ধরেন এখানে ভোল্টেজ হচ্ছে কত? V2। V2। এটা দ্বারা কি বুঝতেছি? এটা কি সোর্স? প্লাস মাইনাস হচ্ছে মানে এটা কি সোর্স? ভোল্টেজ। ভোল্টেজ সোর্স। নির্ভর করতেছে, ডিপেন্ড করতেছে কার উপর? ভোল্টেজের উপর নির্ভর করতেছে। তাহলে এটা কি সোর্স? ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। গুড, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ ভোল্টেজ সোর্স। সোর্স। এটা, হ্যাঁ, একটু ছোট্ট করে শেষ করে দিব আর কি। যদি এটা এরকম থাকতো, এরকম থাকতো, এরকম থাকতো 2I2, তাহলে এটা কি? স্যার এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কিন্তু মনে ভোল্টেজ রাখবেন, সোর্স। আগে চিহ্ন দেখে মনে রাখবেন, এটা কি সোর্স? ভোল্টেজ সোর্স। কিন্তু ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে কার উপর? ও স্যার, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট, এই যে ওহো, কারেন্টের উপর নির্ভর করতেছে, সোর্স তো ভোল্টেজ, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। হ্যাঁ, জি ক্লিয়ার স্যার। এটুকু? হ্যাঁ, এটা নিয়ে আমরা বিস্তারিত ম্যাথ করব, এটা সবার শেষে করবো। হ্যাঁ, এখানে এইটুকু ক্লিয়ার আপনাদের? জি স্যার, হ্যাঁ, আমরা মোটামুটি। একটা সার্কিটে চলে যাবো। হ্যাঁ, ক্লাসের সময় খুবই স্বল্প, এখন শুধু শুনবেন। হ্যাঁ, যদি কোনো আচ্ছা। জরুরি প্রশ্ন না থাকে তাহলে করবেন না কাইন্ডলি। হ্যাঁ, সময় খুবই কম, মুছে দিব। আপনার একটু ছোট্ট করে একটা নিয়ে নেন আর কি। হ্যাঁ, যদি যেহেতু জুমে করতেছেন, দেখা গেলে একটা স্ক্রিনশট নিতে পারেন আর কি। একটু ওয়েট করেন স্যার, একটু ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হয়েছে স্যার। হ্যাঁ, একটু জানান। হ্যাঁ, 1 ঘন্টা সময় ছিল তো, এটা অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে জি একটু স্যার, মুছে বিদ্যুৎ দেন, বিচ্ছিন্ন মুছাই হয়। দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা একবারে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ইরাজ করে দিচ্ছি একদম। আচ্ছা, এখন দেখেন, আমি শুধু আলোচনা করব হচ্ছে সার্কিট। হ্যাঁ, সার্কিট। আচ্ছা, আমি প্রশ্ন করি, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দিব। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন করতে হবে না। সার্কিট বা বর্তনী কি জিনিস? হ্যাঁ, যে কোনো বদ্ধ পথ যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বলে। ক্লিয়ার? যে কোনো বদ্ধ পথ যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বলে। হ্যাঁ, একটা আদর্শ সার্কিটের উপাদান কয়টা ভাই? 5টা। পাঁচটা। এরকম আর কি, একটা আদর্শ সার্কিটের উপাদান একটা কি থাকবে? সুইচ থাকবে, একটা ফিউজ থাকবে, একটা লোড থাকবে, যন্ত্র একটা থাকবে। ওয়্যার থাকবে, একটা সোর্স থাকবে। এই একটা আদর্শ সার্কিট, তাই না? শেষ করবো খুব দ্রুত। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে কি, দেখেন তো, এটা নিয়ন্ত্রণ অংশ, তার মানে কি? কন্ট্রোলিং ডিভাইস। এটা কি? জি স্যার। ফিউজ নাকি ফিউজ। প্রোটেকটিভ ডিভাইস? এটা হচ্ছে কি? লোড। প্রোটেক্টিভ ডিভাইস। লোড প্রোটেকটিভ ডিভাইস ডিভাইস, এটা হচ্ছে কি? কন্ট্রোলিং ডিভাইস। বা নিয়ন্ত্রক যন্ত্র। হ্যাঁ, এগুলো তো জানেন, কন্ট্রোলিং ডিভাইস। এটা হচ্ছে কি? ওয়্যার বা তার। হ্যাঁ,
কন্ডাক্টর। জি স্যার। এটা কি? কন্ডাক্টর। কন্ডাক্টর। আচ্ছা, এটা হচ্ছে সার্কিটের আমাদের আদর্শ সার্কিট। হ্যাঁ, জি পাঁচটা স্যার। উপাদান আছে। হ্যাঁ, এখন দেখেন হচ্ছে আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে আদর্শ সার্কিটের পাঁচটা উপাদান গেলাম। এখন আমরা মূলত সার্কিট পড়ার ক্ষেত্রে এসি সার্কিট, ডিসি সার্কিট, যেহেতু আমরা ডিসি সার্কিট পড়তেছি, ডিসি সার্কিট মূলত কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, ডিসি সার্কিট, সিরিজ। এটা কি? প্যারালাল। প্যারালাল। তাহলে একটা হচ্ছে সিরিজ, এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা এগুলো পারেন, এগুলো ওই প্রথম সেমিস্টার পড়াশোনা। সিরিজ প্যারালাল, সিরিজ প্যারালালের সমন্বয় যেটা হবে সেটা হচ্ছে কি সার্কিট ভাই? মিক্স স্যার নেটে ঝামেলা করতেছে। সার্কিট। কি সার্কিট? মিক্স সার্কিট। নেটে ঝামেলা করতেছে? দেখেন তো জি নেটে বলে স্যার। ঝামেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আমি বলবো শুধু, হ্যাঁ সময় খুব কম। সিরিজ সার্কিট। হ্যাঁ, আচ্ছা দেখেন সিরিজ সার্কিট, যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ বিদ্যমান থাকে তাকে সিরিজ সার্কিট বলে। ক্লিয়ার? জি স্যার। দেখেন, যদি এই প্রান্তে একজনে ধরেন, এই প্রান্তে, অর্থাৎ এদিক দিয়ে যে কারেন্ট দিব আমরা, সেখানে এদিকে সেম কারেন্ট পাবো। অর্থাৎ যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ বিদ্যমান থাকে তাকে কি বলে? সিরিজ সার্কিট বলে। এটা যদি আমার টোটাল কারেন্ট হয়, এখানে কি হবে? I1 যদি হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, তা আমরা বলতে পারি সিরিজ সার্কিটে কারেন্ট সমান। তাহলে I3 সমান সমান I1 যোগ I সমান I2 I3। একটু ক্লিয়ার? অর্থাৎ সিরিজ সার্কিটে আমাদের কি কারেন্ট সমান। বুঝতে পারছি? জি স্যার। আর যদি রেজিস্ট্যান্স হয়, R1 যোগ R2 যোগ R3, টোটাল রেজিস্ট্যান্সের যোগফলের সমান। আবার যদি ভোল্টেজ হয়, VT সমান সমান V1 যোগ V2 যোগ V3। হ্যাঁ, ছোট্ট করে একটা অঙ্ক করে এখানে, এটা হচ্ছে 2 ওহম, এটা 3 ওহম, এটা হচ্ছে 20 ভোল্ট। এখান থেকে আমরা কি বের করতে পারি? টোটাল রেজিস্ট্যান্স। কি বের করতে পারি? টোটাল রেজিস্ট্যান্স। তাহলে RT সমান সমান কি বলতে পারি? দেখেন সূত্র লিখছি, R1 যোগ R2 যোগ R3। এখান থেকে আমরা বের করবো হচ্ছে কি IT, বের করবো V1, বের করবো V2, বের করবো V3। এই, হ্যাঁ, তাহলে দেখেন তো RT, R1 কত? 2 যোগ 3 যোগ কত? 5। তাহলে কত? 10 ওহম। তাহলে এখান থেকে IT, আমরা IT কত? দেখেন তো IT কত? 20 ভাগ কত? 10। তাহলে কত? 2 এম্পিয়ার। তাহলে এখানে 2 এম্পিয়ার হইলে এখানে I1 ও 2, I2 ও 2, I3 ও 2। তাহলে এখান থেকে যদি V1 বের করি, V1 সমান 2, আর এর মান কত? 2, 4 ভোল্ট। ক্লিয়ার? এখন যদি আবার বের করি V2, কারেন্ট হচ্ছে 2, রেজিস্ট্যান্স কত? 3, তাহলে কত? 6 ভোল্ট। আবার যদি V3 বের করি, তাহলে দেখেন হচ্ছে 2 গুণন 5, 10 ভোল্ট। অর্থাৎ দেখেন আমাদের সার্কিটের ভোল্টেজ ছিল কত? 20। ড্রপ হয়েছে কত? V1 এর ড্রপ হচ্ছে কত? দেখেন তো, V1 এর ড্রপ হয়েছে 4, এখানে ড্রপ হয়েছে কত? V2 তে 6, এখানে হচ্ছে 10, এবার 20 ভোল্ট। হ্যাঁ, ক্লিয়ার এইটুকু? ভাই ক্লিয়ার? জি স্যার। একদম, এগুলো তো জানেন, এগুলো হচ্ছে বাচ্চা অঙ্ক। হ্যাঁ, এগুলো আপনার যারা ছিল
না করাইলে আমি পারতাম, এগুলো শুধু দেখাইলাম আর কি, হ্যাঁ, যেহেতু বেসিক ক্লাস এগুলো নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এখন যদি প্যারালাল সার্কিটটা দেখাই, দেখেন তো প্যারালাল সার্কিট। হ্যাঁ, প্যারালাল সার্কিট হচ্ছে যে সার্কিটে দেখেন তো কারেন্ট প্রবাহে একাধিক পথ বিদ্যমান থাকে। দেখেন তো এই সার্কিটটা, এই কারেন্টটা একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, এটুকু ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এই কারেন্টটা ভাগ হবে আইটি সমান সমান, এদিকে একটা কারেন্ট হবে I1, এইটা কারেন্ট হবে I2, এইটা কারেন্ট হবে কত, I3। ক্লিয়ার? দেখেন একটা জিনিস, ছোট্ট জিনিস, প্যারালাল সার্কিটে ভোল্টেজটা কি হয় দেখেন তো। এখানে যদি একটা ভোল্ট মিটার লাগাই, সাপোজ এটা 12 ভোল্ট আছে, তাহলে এখানে শো করবে কত ভাই, 12 ভোল্ট। হ্যাঁ, যদি এই তারটাকে নিয়ে এখানে লাগাই, এখানে লাগাই, এখানে শুধু একটা তারই তো আছে নাকি, আর রেজিস্ট্যান্স আছে না? অর্থাৎ এখানে যদি 12 দেখাই তাহলে এখানেও 12, যদি এটাকে এখানে সংযোগ করি, এখানে সংযোগ করি, তবুও 12, আবার যদি এখানে সংযোগ করি তবুও সেটা 12। অর্থাৎ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান। তাহলে VT সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3। এটাও ক্লিয়ার? স্যার আর কারেন্ট প্যারালাল কি হবে, ভাগ হবে। কারেন্ট ভাগ আইটি হবে। সমান সমান শাখা কারেন্টের যোগফল সমান, তাহলে I2 যোগ I3, অর্থাৎ শাখা কারেন্টের যোগফলের সমান হচ্ছে টোটাল কারেন্ট। আর যদি আমরা রেজিস্ট্যান্স উল্টিয়ে যোগ করি 1/RT সমান সমান, তাহলে উল্টানো যোগফলের সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। হ্যাঁ, এখান থেকে একটা ছোট্ট জিনিস দেখো, আমরা যখন প্যারালাল ক্যালকুলেশন করি, হ্যাঁ, এটাকে কিভাবে লিখি, 1/RT, কিন্তু আমাদের বের করতে হয় কি ভাই, টোটাল RT বের করতে হয় না? তাহলে এখান থেকে দেখেন তো এবার লিখি 1/R1। 1/R1 মানে কি লিখতে পারি দেখেন তো, X ইনভার্স 1 মানে কি, 1/X না? তাহলে এটা কি লিখতে পারি দেখেন তো, R1 ইনভার্স 1 যোগ R2 ইনভার্স 1 যোগ R3 ইনভার্স 1। এটুকু ক্লিয়ার? এটুকু বুঝতে পারছেন? আচ্ছা শেষ করি, হ্যাঁ, শেষ সময় প্রায়। তাহলে এটাকে দেখেন, এটাকে যদি আমরা একবারে RT বের করতে চাই তাহলে এই মানটাকে উল্টাই দিলে হয়ে যায়, R1 ইনভার্স R2 ইনভার্স R3 ইনভার্স। আমরা যখন প্যারালাল ক্যালকুলেশন করি, যেমন এরকম থাকে, যেমন এরকম থাকে যে এরকম, এটা 2, এটা 3, এটা 6। হ্যাঁ, যদি এখানে ক্যালকুলেশন করি 2 প্যারালাল, এভাবে লিখি 2 প্যারালাল, আর শেষ থেকে লিখতে হয় আর কি, এভাবে লিখি 6 প্যারালাল। দেখেন তো RT কি লিখতাম, এখান থেকে RT লিখলে 6 প্যারালাল 2 প্যারালাল 3, তাই তো নাকি? তাহলে এখান থেকে হচ্ছে কত, 1। অর্থাৎ আমরা যখন প্যারালাল করব তখন এইভাবে আমরা ক্যালকুলেশন করি মূলত। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে, সবচেয়ে শেষ করে দিব আর কি এখন। এখন হচ্ছে দেখেন, এখানে মান সর্বনিম্ন কোনটা, 2 না? আমরা যদি প্যারালাল সার্কিট থাকে, সর্বনিম্ন মান 2। হ্যাঁ, আমরা যখন দেখবো আগে এই প্যারালাল সার্কিট করার ক্ষেত্রে যখন দেখবো সর্বনিম্ন মানের চেয়ে যখন টোটাল রেজিস্ট্যান্স এই 2 এর মানের চেয়ে কি হবে, কম হবে। সাপোজ এখানে দেখেন 2 হচ্ছে সর্বনিম্ন, এই মানের চেয়ে যখন 3টা প্যারালাল করব এর চেয়েও কম হবে। যেমন দেখেন প্যারালাল করলে 1 হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার? অর্থাৎ এখানে কারেন্ট ভাগ হচ্ছে আমাদের। হ্যাঁ, আর ভোল্টেজ তো এগুলো পারবেনি আর কি। হ্যাঁ, আর এসি এবং এই দেখেন সিরিজ এবং প্যারালালের সমন্বয়ে যেটা হবে সেটা হচ্ছে মিক্স সার্কিট। হ্যাঁ, আসলে আমাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল হচ্ছে মানে 1 ঘন্টা, কিন্তু আমার ক্লাসটা দীর্ঘ সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে যা পড়াইলাম, হ্যাঁ, আপনারা কি এটা বুঝতে পারছেন? জি স্যার। মানে কোথাও কোনো মানে আমার পড়ারও কোথাও কোনো আপনাদের মনে হয়েছে যে এই জায়গায় ল্যাগিং আছে বা বুঝতে অসুবিধা হয়েছে, এরকম কোথাও আছে? না, এরকম মনে হয় নাই স্যার, তবে আমরা তো আর আজকে বিস্তারিত আলোচনা করি নাই। বিস্তারিত হ্যাঁ আলোচনা হ্যাঁ করলে হয়তো বা ওই সময় আমরা আমাদের দুর্বলতাটা স্যার বুঝতে পারবো যে আমরা কোথায় হ্যাঁ, আটকাবো। সমস্যা নাই আর কি। আসলে কি জানেন, আসলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাসে আসলে এত বিস্তারিত আলোচনা করা যায় না। হ্যাঁ, যেমন ইলেকট্রিক্যাল তো ভাই ছোটখাটো একটা বিষয় না, এটা একটা মানে ইলেকট্রিক্যাল সাবজেক্ট আমার মনে হয় অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিপার্টমেন্টটা অনেকটা বড় আর কি। হ্যাঁ, আমাদের জি স্যার। আসলে সিলেবাস নিয়ে আলোচনা করলে গেছে প্রায় 1 ঘন্টা লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের কোর্স কোঅর্ডিনেটর সবই বলে দিবে। হ্যাঁ, এখন উনি দিক নির্দেশনা দিবে, হ্যাঁ, কিভাবে কি হবে। হ্যাঁ,
ওকে স্যার। ঠিক আছে, ধন্যবাদ আসসালামু সবাইকে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, যাই হোক, একটু সেটা ঠিক করে নিলাম আর কি। আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলে ভালো আছেন। দীর্ঘক্ষণ থেকে আমাদের জনি স্যার এতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ক্লাস ছিল। প্রত্যেকটা লাইভ ক্লাসে একটা কথাই বলি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট পার্টের গুরুত্ব কতটুকু এটা আপনি পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবেন। ডিপার্টমেন্টেরটা আসলে মজা করে করার কোনো অপশন নাই, এবং গুটি একটা ম্যাথ করে যে আমি পরীক্ষায় ভালো করতে পারবো এরকমও কোনো চিন্তা ভাবনা করলে আপনি খুব একটা বড় ভুল করবেন। কারণ কি, আপনার যদি ডিপার্টমেন্টের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনাকে যে কোনো ম্যাথ দিলে আপনি করতে পারেন। সেটা আপনি যদি ডিসি সার্কিট নিয়ে তখন আলোচনা হইলো, ডিসি সুপারপজিশন হোক, থেভেনিন হোক, নর্টন হোক, ডিপেন্ডেন্ট সোর্স হোক, যে কোনো কিছু আপনি করতে পারবেন, সেটা নুরুল অ্যানালাইসিসে হোক না কেন। কিন্তু আপনি যদি ডিসির বেসিকটা না জানেন, তখন কিন্তু আপনি অন্যান্য পার্ট গুলো করতে যাই কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। আমরা যখন ক্লাসগুলো করব, প্রত্যেকটা ক্লাসেই স্যাররা বেসিক সহকারে করাবে এবং একের অধিক টিচার থাকবে। একের অধিক টিচার থাকার কারণ কি, পার্ট ভিত্তিক চেঞ্জ হয়ে যাবে। হয়তোবা ডিসি পার্ট জনি স্যার নিবে, এসি পার্ট কামরুল স্যার নিবে, ওই নেক্সট জব করতেছে উপসহকারী প্রকৌশলী হিসেবে। পাওয়ার সিস্টেম নিবে হচ্ছে আপনার সামাউল হক, উনি মৎস্য দপ্তরে জব করতেছে। এরপর ইলেকট্রনিক্স পার্ট নেবে নজরুল স্যার। এরকম পার্ট ভিত্তিক এক্সেপশনাল টিচাররা আপনাকে এখানে এসে পড়াবে। এখানেই বোঝা যাচ্ছে ঘরে বসেও আপনি চাইলে প্রিপারেশন নেওয়া সম্ভব। কারণ কি, আপনি না চাইলে আবার হবে না, লাইভ ক্লাসে থাকতে হবে। যদি কোনো কারণে অসুবিধা থাকে সেই ক্ষেত্রে তো রেকর্ড ভিডিও দেখতে পারবেনই। যারা শুরু থেকে এই পর্যন্ত ছিলেন, টিচার কতটা সহজে আপনাকে পড়ায় এবং এটা যা কিন্তু আপনি ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন। এবং এই সকল স্যাররাই সারাদিন অফলাইনেও কিন্তু স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। বিগত আমার আইডি কাজী বিশ্বাস, এই ফেসবুক আইডিতে গেলেই কিন্তু আপনারা অফলাইনের ক্লাসও দেখতে পারবেন। বিশেষ কিছু কারণে আমাদের যে মেন ভেরিফাইড পেজ, সেখান থেকে আমি লাইভ করতে পারতেছি না, এই জন্য আমার আইডি থেকে ক্লাসগুলো লাইভ হচ্ছে। এখন ক্লাসগুলো করবেন কিভাবে, কারা ক্লাস নেবে এটা তো কনসেপ্ট ক্লিয়ার। ক্লাস যখন করবেন, আমরা নির্দিষ্ট কোনো বই ফলো করে ক্লাস নেই না। আপনি বলতে পারেন টেসলা আমার কাছে আছে, রনি পারভেজ আছে, আরো অনেক কিছু বই আপনার কাছে থাকতে পারে, রেজোনেন্স থাকতে পারে। আপনার কাছে যে বই আছে সেই বই থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আমরা ক্লাসটা করব কিভাবে, ক্লাসটা যখন করব আপনার কাছে আমরা একটা শীট প্রোভাইড করবো, যে শীটের মাধ্যমে ক্লাসগুলো হবে। আজকে কেন দেওয়া হলো না, আজকে তো বেসিক ক্লাস। কিছু কিছু ক্লাসের শীট আবার পাবেন না, সব লিখে দেওয়া থাকলে মানে সব কিন্তু সেখানে লিখে দেওয়া থাকবে না। যে ম্যাথ গুলো আমরা করব এবং যেগুলো আপনি প্র্যাকটিস করবেন সেগুলো আপনার কাছে দেওয়া থাকবে। তাহলে চলুন আমরা এক নজরে দেখি যে আসলে শীট গুলো কিভাবে হবে এবং আমরা পড়বো কিভাবে এবং কতটা সহজ করে সাজানো আছে উত্তর সহ, এবং স্যার যেভাবে পড়াবে ঠিক সেভাবে সেখানে সলিউশন করে দেওয়া আছে। কিন্তু আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে, স্যার যেভাবে বোঝাচ্ছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। এরপরে ক্যালকুলেটর সহ এ টু জেড আপনাকে বুঝাই দিবে। যদি আমি ফার্স্ট ক্লাস কিন্তু সুপারপজিশন হবে না, আমি তারপর আপনাকে বলতেছি যদি সুপারপজিশন হয় এক্সাক্ট ভাবে এরকম একটা সার্কিট পাবেন। এই সার্কিটের সলিউশনটা স্যার আপনাকে ঠিক এভাবেই ধীরে ধীরে বোঝাই দিবে এবং এইভাবেই সার্কিটটা এখানে ড্র করা আছে, উত্তর সহ লিখা আছে, কিভাবে স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলিউশন করবেন সেই সলিউশনটা এইখানে দেয়া আছে পুরো এ টু জেড। এটা কিন্তু একটা ম্যাথ আমি দেখাচ্ছি, জাস্ট আপনাকে সুপারপজিশনের ক্ষেত্রে বলতেছি। এটা 2 নাম্বার। এরকম করে ধাপে ধাপে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে, যাতে করে আপনি বুঝতে পারেন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না। এখন এখানে কিন্তু পার্থক্য আছে। কি রকম পার্থক্য, এটা হইতে পারে বাংলা রাইটারের বই, ইংলিশ রাইটারের বই মিলিয়েই এটা তৈরি করা হয়েছে। কারণ কি, একক কোনো বইয়ের রাইটার বলতে পারে 100% কমনের নিশ্চয়তা। আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে 100% কমনের নিশ্চয়তাই গুরুত্বপূর্ণ নাকি ম্যাথটা পারা গুরুত্বপূর্ণ। আসলে ম্যাথটা আপনাকে পারতে হবে। ইতিমধ্যে গতকাল রাতে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের একটা সার্কুলার দিয়েছি। পরীক্ষা গতবার নিচে ঢাকা পলিটেকনিক, এইবার কে নিবে আমি আপনি কিন্তু কেউ জানি না। এই জন্য আমাকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে আমার যে পরীক্ষা নেই যখন সার্কুলার আসুক, নির্দিষ্ট কোনো সার্কুলার আমার টার্গেট না, আমি প্রিপারেশন নিব যাতে করে আমি অল ওভার যে কোনো জায়গায় পরীক্ষায় ভালো আউটপুট দিয়ে নিয়ে আসতে পারি। এইরকম ভাবে আপনার ম্যাথ গুলোকে এখানে করা আছে ধীরে ধীরে। আরো অনেক লম্বা, কারণ সুপার পজিশন শুধুমাত্র আমার 2টা ম্যাথ করলে তো আর হচ্ছে না। এই ম্যাথ গুলো স্যার আপনাকে ক্লাসে বুঝাই দিবে। এখন আপনি যে বুঝলেন, আসেন প্র্যাকটিসের মাধ্যমে দেখি। সেলফ স্টাডি দেওয়া আছে যাতে করে আপনি ম্যাথ ওই যে 5-6টা ম্যাথ উপরে দেওয়া ছিল ওটা করছেন, এখন বুঝতে পারছেন কিনা এই জন্য হচ্ছে এই ম্যাথ গুলো সেলফ স্টাডিতে দেওয়া আছে। এই ম্যাথ গুলো হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। এই মনে করেন মোটামুটি সুপার পজিশন। আমি যখন থেভেনিনে ক্লাস করি সেম ম্যাথ সবগুলো এইভাবে
A to Z সলিউশন সহ দেওয়া আছে। ধীরে ধীরে আগাইতে হবে, ধীরে ধীরে, তাড়াহুড়োর কোনো কারণ নেই ভাই। 2-3 মাসের মধ্যে যদি ডিপার্টমেন্টটা শেষ করা যায় আমার হয়ে যাবে ভাই, এরকম ভাবে সম্ভব না। 2-3 মাসে ডিপার্টমেন্ট শেষ করে কেউ পরীক্ষায় টিকতে পারে নাই। এই কারণে আপনাকে ধীরে ধীরে আগাইতে হবে এবং সময় নিয়ে ধৈর্য ধরে এরপরে পড়তে হবে। তো এরকম ভাবে 7 থিওরেমের যে ক্লাসের শীট এইভাবে হচ্ছে সাজানো আছে। এটা কিন্তু আমি ডিসির কথা বললাম, ইলেকট্রনিক্স এর কাজ করতেছি, তারপর আমি ইলেকট্রনিক্স এর কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই। ইলেকট্রনিক পার্ট, আচ্ছা কোন পরে রিসিভ করতেছি। যাই হোক, এইভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেয়া আছে যাতে করে আপনি সহজে ম্যাথ গুলো করতে পারেন। হ্যাঁ, যখন বুঝতে পারবেন না তখন কিন্তু জিজ্ঞেস করতে পারবেন, ভাই আমি এই জায়গাটা বুঝি নাই, স্যার আমি এই জায়গাটা বুঝিনি। কেন? তুমি কথা বলা যায়, দেখেন স্পিকার লাগানো আছে, এটা দিয়ে আমি আপনার কথা শুনতে পারবো। আর ফেসবুক লাইভে কিন্তু কথা শোনা যাবে না, কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টের জন্য আলাদা স্পেস আছে আমাদের এখানে, স্টুডিও থেকে ক্লাসগুলো হয়। বাকি এইভাবে আপনার এখানে বা লম্বা আরো আপনার এখানে থাকবে, ম্যাথ সলিউশন সহ দেওয়া থাকবে এক্সাক্ট ভাবে, আপনাকে সেভাবেই স্যার বুঝাই দিবে। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। স্যার পারে বিদায় সেখানে এসে ক্লাস নিতে পারতেছে, আপনি পারেন না, এই জন্য প্রশ্ন করবেন না বুঝলে, এবং বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। কোনগুলো পড়বেন এক্সাক্ট ভাবে এখানে দেওয়া থাকবে, ধীরে ধীরে আগাবো। এখানেও কিন্তু সেলফ স্টাডি দেওয়া আছে, যেমন সেলফ স্টাডি ম্যাথ ছিল। যাক, আর ইলেকট্রনিক্স পার্টটা এখন পর্যন্ত কাস্টমাইজ করিনি, কারণ এগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করি যদি আপনাকে বলি, আমাদের এখানে যারা ক্লাস নেয় তারা প্রত্যেকেই দক্ষ শিক্ষক, প্রত্যেকে গভর্নমেন্ট, অনেকে জব করে, অনেকে একবারে দ্বার প্রান্তেই দাঁড়ায় আছে। তারা হচ্ছে নিজস্ব মেধা দিয়ে শীটগুলোকে তৈরি করে এবং পরে সেগুলোকে আমরা কম্পিউটারাইজ করে আপনাদের কাছে পৌঁছায় দিই। সেটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্টটা যদি দেখাই, সেটা এখনো আমাদের মেন যেটা সেটা হয়ে ওঠে নাই। তারপর আমি আপনাকে দেখাইতে চাই, এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধাপ থাকে। তারা আপনাকে কিভাবে লেকচারটা প্রোভাইড করবে, কোনো বই থেকে না, কোনো বই থেকে কপি করে নেওয়া হয় না, সে কিভাবে আপনাকে পড়াবে ঠিক সেই আঙ্গিকে আমাদের কাছে পৌঁছায় দেয়। এরপরে আমাদের যে টিম আছে তাদের কাছ থেকে আমরা তৈরি করে আপনার কাছে পৌঁছায় দেই সহজ ভাবে। তো দেখেন, ইলেকট্রনিক্স পার্টটা যখন আপনি পড়বেন, নজরুল স্যার যখন ক্লাস নিবে তখন এইভাবে হচ্ছে আপনাদেরকে এইখানে স্যার ক্লাসে পড়াবে, ডায়োড হোক, ট্রানজিস্টর হোক, এই জিনিসগুলো আপনাকে পড়াবে। পাশাপাশি হচ্ছে আপনি সেটা তখন টাইপ আকারে পাবেন, অবশ্য কাজ চলতেছে, কারণ চিত্রগুলো আর্ট করা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা কোনো বই থেকে জাস্ট একটা স্ন্যাপ নিয়ে আর্ট করতে পারতাম, কিন্তু আমাদের দক্ষ টিম হচ্ছে চিত্রগুলো আপনাকে এঁকে সেখানে দেয়, এই জন্য একটু সময় প্রয়োজন হয়। জাস্ট ইলেকট্রনিক্স পার্টটা হচ্ছে এইভাবে পাবেন যাতে আপনি সহজে বুঝতে পারেন। এটা ইলেকট্রনিক্স ক্লাসের একটা জাস্ট আপনাকে আমি ডেমো শো করলাম। এই হচ্ছে আমরা ক্লাসের ম্যাটেরিয়ালসটা পড়বো কিভাবে। এখন এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে, যারা জুমে আছেন তারা জিজ্ঞেস করতে পারবে, কয়জন হতে পারবেন, আর যারা ফেসবুক লাইভে আছেন তারা হচ্ছে কমেন্ট করে জানাইতে পারবেন। কারো কিছু বলার আছে? আচ্ছা, যাক, আচ্ছা, মোটামুটি আমাদের এখানে ডিপার্টমেন্টের 3 জন টিচারের ক্লাস নেওয়ার কথা ছিল। প্রত্যেকটা ক্লাসে আমাদের এখানে হয়ে গেছে অলরেডি, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এই 3টা ক্লাস এখানে হয়ে গেছে। যে ক্লাসগুলো আপনার আমরা ফ্রি ভাবে আপনাকে দেখার সুযোগ করে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে আজকে পর্যন্তই লাস্ট 3 ক্লাস ছিল। এবং যারা এই ব্যাচে পরবর্তীতে ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যাচটার ক্লাস আগামীকাল থেকে শুরু হবে, যেটার কোর্স ফি হচ্ছে বর্তমান 3550 টাকা। আপনি যদি বাসায় থেকে এত ফ্যাসিলিটি নিয়ে প্রিপারেশন নিতে চান তারা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে ক্লাসে জয়েন করতে পারেন। ইতিমধ্যে অনেকগুলো ফোন আসতেছে সম্ভবত ভর্তি হওয়ার জন্যই, যেটা ফোনটা পরে রিসিভ করবো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই 3550 টাকা দিয়ে এই ব্যাচে নন এবং ডিপার্টমেন্ট ক্লাস করতে পারবেন। আর যদি মনে করেন শুধুমাত্র নন কিংবা ডিপার্টমেন্ট পড়বো, সেই ক্ষেত্রে আপনাকে 2050 টাকা দিয়ে অবশ্যই ভর্তি হয়ে ক্লাস করতে হবে। এরপরে পাবলিক ভাবে ফ্রিতে 22তম অনলাইন ব্যাচের আর কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নাই। বাকি আগামীকাল রাত 12টা পর্যন্ত এই সুবর্ণ সুযোগে 3550 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। যদি বলেন ভাই 23-এ কি হবে, আমি জানি না 23তম ব্যাচে কত টাকা ফি থাকবে, কবে শুরু করব এটা আমার জানা নাই। কারণ কি, ভবিষ্যতে আপনার কবে আরেকটা ব্যাচ শুরু হবে, এই ব্যাচটা শেষ হওয়ার আগে প্রিভিয়াস আরো 3টা ব্যাচ রানিং আছে, সেগুলোরও ক্লাস এখন পাশের রুমে হচ্ছে। A to Z কম্পাইল করার পরে আমরা পরবর্তীতে 23তম ব্যাচ শুরু করবো। আপনি যদি মনে করেন যে আমার এই মুহূর্তে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন সার্কুলারকে টার্গেট করে হোক, কিংবা পানি উন্নয়ন বোর্ড টার্গেট করে হোক, কিংবা অন্য কোনো সার্কুলারকে চিন্তা ভাবনা করে আপনি প্রিপারেশন নিতে চাচ্ছেন,
সেই ক্ষেত্রে আপনি আমাদের অনলাইন ব্যাচে এই শিক্ষক যারা বলছি তাদের মাধ্যমে প্রিপারেশন শুরু করতে পারেন, এবং এটা লাস্ট টাইম হচ্ছে আগামীকাল। আপনি যদি প্রিপারেশন নিতে চান আগামীকালের মধ্যে নন ডিপার্টমেন্ট সহ ভর্তি হইতে পারবেন। লাস্ট চান্স হচ্ছে 3550 টাকা দিয়ে কালকে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। যারা ভর্তি হতে চান বিকাশ নগদ নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে সেন্ড মানি করলে আপনাকে একটা গুগল ফর্ম দিয়ে দিব, সেই ফর্মটা ফিল আপ করলেই আপনি ক্লাস শুরু করতে পারবেন। নাম্বারটা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এরপরে যে কোনো তথ্যের জন্য বরাবরই লাস্ট আমাদের একটা স্লাইড থাকে, যে আমার সাথে যারা কথা বলতে চান, যারা বাইরে থাকেন, গাজীপুরে যারা থাকেন তারা তো তাকওয়া প্যালেসে 2 তলায় আসলে যে কোনো সময় আমাকে পেয়ে যাবেন। আর যারা দূরে থাকেন তাদের উদ্দেশ্যে আমার যে 2টা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমার সাথে যে কোনো সময় কথা বলতে পারবেন। নাম্বারটা 3080304769 এবং 01516167139। এই নাম্বার দুটোতে যোগাযোগ করতে পারবেন। আর বরাবর হচ্ছে আমার যে ফেসবুক আইডি দেওয়া আছে, সেই ফেসবুক আইডিটা হচ্ছে সাজিদ বিশ্বাস, SHAZIDBISWAS। বাকি এই ছিল মোটামুটি। যারা পরবর্তীতে প্রিপারেশন নিবেন জেনে শুনে বুঝে একটা প্রতিষ্ঠানকে যাচাই করে এরপরে ভর্তির সিদ্ধান্ত নিবেন। একটা কথা সবসময় বলি, শুধুমাত্র কোর্স ফি দিয়ে না, বাকি ডিটেলস আপনাকে জানতে হবে। যদি আপনি গাজীপুরে আসার মতো আপনার অ্যাবিলিটি না থাকে, ঘরে বসে প্রিপারেশন নিতে চান, তাহলে এমন কোন প্রতিষ্ঠানের সাথে নেওয়া উচিত যারা দীর্ঘদিন থেকে পড়াচ্ছে, দীর্ঘদিন থেকে জানে এবং অনেকগুলো তাদের সফল স্টুডেন্ট আছে এবং টিচার প্যানেলের সংখ্যা অনেক লম্বা এবং বড় টিম নিয়ে কাজ করে। শুধুমাত্র কোর্স ফি দেখে যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে। যে কোনো প্রোডাক্টকে নিয়ে ভাবতে পারেন, সেটা হতে পারে মোবাইল, কিংবা আপনার যে পরনীতে আমার যে পাঞ্জাবি আছে সেটাও নিয়ে ভাবতে পারি। যারা এখানে সেই প্রোডাক্টটা কিন্তু আপনি যদি পারেন আপনার পাঞ্জাবিটাও ধরতে পারেন, এটা কিন্তু 150 টাকা দিয়ে ফুটপাতেও পাওয়া যায়। এবং এই পাঞ্জাবিটা আমি আবার কিন্তু বসুন্ধরা কিংবা যমুনা থেকেও কিনতে পারবো। তাহলে বসুন্ধরা কিংবা যমুনাতে কিনতে হলে এই পাঞ্জাবিটা আমাকে কিন্তু 5000 টাকা কিংবা 10,000 টাকা দিয়ে কিনতে হবে। আর আমি যদি ফুটপাত থেকে কিনি 300 টাকা দিয়েও কিনতে পারবো। কিন্তু ফুটপাত থেকে যেটা কিনবো 300 টাকা দিয়ে, ওটা কিন্তু আমি জানি যে আজকে গায়ে দিলে কালকে কিন্তু রং উঠে যাবে। আর যারা যমুনা থেকে কিনবো লাইফ টাইম রং উঠবে না ছিঁড়ার আগ পর্যন্ত। এই জন্য আপনাকে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র 500 টাকা দিয়ে অমুক তমুক বড় ভাই কোর্স করাচ্ছে, ধুমধাম ভর্তি হয়ে গেলাম, এরপর কালকে দেখবেন ডিসি শুরু হয়েছে, পরের দিন দেখবেন পাওয়ার সিস্টেম দিয়ে ক্লাস শেষ। এইভাবে করলে আপনার খুব একটা বেনিফিট হবে না। এই জন্য বাকি চিন্তা ভাবনা করবেন যে আমি ইঞ্জিনিয়ার কোচিং এর সাথে প্রিপারেশন নিব কি না। যদি প্রিপারেশন নিতে চান এই নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করে কিংবা আমার ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবেন। বর্তমানে আমাদের পেজটা একটু ঝামেলার মধ্যে আছে, এই জন্য ওখানে মেসেজ দিলে কোনো রিপ্লাই পাবেন না। আমার ফেসবুক আইডি সাজিদ বিশ্বাস, কিংবা এই 2টা নাম্বার যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবেন। আমার যারা জুমে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে লাস্ট টাইম জিজ্ঞেস করতে পারেন। আর যারা ফেসবুকে আমাকে দেখতেছেন তারা চাইলে কমেন্টের মাধ্যমে বলতে পারবেন। আর কিছু জানার আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। 22তম অনলাইন ব্যাচের সকল ফ্রি ক্লাস শেষ। যারা ভর্তি হয়েছেন সকলের জন্য শুভকামনা থাকলো। আশা করতেছি যারা বিশ্বাস নিয়ে আমাদের এখানে আসছেন, ক্লাস করতেছেন, আমাদের দক্ষ টিম সর্বোচ্চ চেষ্টা করবে আপনার স্বপ্ন পূরণের জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। আজকের লাইভ থেকে আমি সাজিদ বিশ্বাস বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো লাইভ ক্লাসে। আল্লাহ হাফেজ।